গল্প রন্ডেভু অব লাভ, লেখায় সূচনা জাফরিন। সদ্য জ্ঞান ফিরতেই পিটপিট করে চোখ খুলতে চাইল মেয়েটি, তার আগেই আরো একবার মুখে এসে পড়ল পানির ছিটা। পুরো ঘর অন্ধকারে আচ্ছন্ন, তাই কিছুই দেখতে পেল না সে। নীরবতা ভেদ করে পুরুষ কণ্ঠে কেউ বলল, সেই কখন থেকে অপেক্ষা করছি, তুমি তো দেখি বেশ ঘুমবাতরে। আতঙ্কিত গলায় জিজ্ঞেস করল মেয়েটি, কে আপনি? একই পুরুষালী কণ্ঠে হাসির শব্দ ভেসে এলো কয়েক সেকেন্ডের জন্য, তবে সে বুঝতে পারল এই হাসি মোটের স্বাভাবিক নয়। চোখে অন্ধকার সয়ে আসতেই আশপাশ তাকিয়ে বোঝা গেল বড় একটি বদ্ধ রুমের ভেতরে আছে। আরেকবার সাহস করে জিজ্ঞেস করল, আমি এখন কোথায়? এখানে কি করে এসেছি? নিয়ন আলোয় মনে হলো পুরো ঘরে মানুষই হাঁটছে। নিস্তব্ধতা ভেঙে উত্তর দিল, সহজ ভাষায় বলতে গেলে তোমার তুলে আনা হয়েছে এখানে। এমন একটি কথা শুনবে উত্তরে, সে যেন কল্পনাই করতে পারেনি। ভয়ে এক প্রকার কান্না করে দিল মেয়েটি। পুরুষটি শটান হয়ে দাঁড়িয়ে পকেটে হাত গুজে এক পলক চেয়ে গম্ভীর কণ্ঠে আবার শুধালো, পুরো 9 মাস সময় দিয়েছি তোমায়, এখনো হয়তো সব স্বাভাবিকই থাকতো, তবে এর জন্য তুমি নিজেই দায়ী আসে কম। কথা শেষে গট গট পায়ে চলে গেল মানুষটি। দরজা বন্ধ হতেই গভীর চিন্তায় মগ্ন বেনাফসা অজান্তেই শোনা বাক্যের পুনরাবৃত্তি করল, আশেকুম। আজ থেকে 9 মাস পূর্বে জীবন বেশ স্বাভাবিকই ছিল, কিন্তু আস্তে আস্তে সব যে বড় পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছিল কে জানত। বাহরাইন রাষ্ট্রের মানামা শহরের এক রেস্তোরাঁয় গামলা ভরে ময়দার খামির মাছে বেনাফসা। রৌদ্রোজ্জ্বল সকালটা তরতর করে বদলে যাচ্ছে তীব্র গরমে। পেছনে থেকে আওয়াজ এলো, এই বেনাফ, ছেলেটার প্রোফাইল তো বেশ ভালো। ডাক্তারি পড়ছে, দেখতেও বেশ সুদর্শন। রিকোয়েস্ট একসেপ্ট করলেই তো পারো। বেনাফসা দীর্ঘশ্বাস ফেলে পেছনে তাকালো। চেয়ারে হেলান দিয়ে পায়ের উপর পা রাখা ওয়ানাইজা বেশ আরামদায়ক ভঙ্গিতে পা নাড়িয়ে মোবাইল স্ক্রোল করছে। স্ক্রিন থেকে নজর সরিয়ে বেনাফসাকে দেখল একবার। সত্যি বলছি লস হবে না? বেনাফ বিরক্তির মাখা অভিব্যক্তি নিয়ে বলল, তুমি আবার আমার মোবাইল ধরেছ? হ্যাঁ, তাতে কি হয়েছে? এমন কি আছে তোমার যা আমি জানি না? নেই, কিন্তু তাই বলে তুমি এটা করতে পারো না। অবশ্যই করতে পারি। ওয়ানাইজা দুষ্টুমির ছলে কথাটা বলে উঠে গেল। বেনাফসা খামির মন্থন করে তা দিয়ে ছোট ছোট বল তৈরি করছে। এই কাজে সে বেশ পারদর্শী। মিনিটেই 12-13টা বল তৈরি করছে সে। ওয়ানাইজাকে উদ্দেশ্য করে বলল, কোথাও যাচ্ছ বুঝি? হ্যাঁ, কলেজে যাব। নিয়মিত ক্লাস শুরু হবে আজ থেকে। রাইফেলের ট্রিগার চাপার পূর্বে যখন নিশানা ঠিক করছিল, তখনই শহরের ব্যস্ত ভিড়ের মাঝে চোখে পড়েছিল একটি মেয়ে। আজ দীর্ঘ 6 মাস পর আবার সে নজরে এলো, কিন্তু এবারও দুজন আড়ালে। মেয়ে দুটি জানে না, দূরের এক দালান কোঠা থেকে তাদের কেউ পরখ করছিল। হাতের দূরবীনটা নামিয়ে এক পুরুষালী অবয়ব বলল, অবশেষে তোমার সাথে দেখা হবে। ওয়ানাইজা চলে যাবার পর মিসেস রাবেয়া এসে বললেন, মেয়ে দ্রুত হাত চালাও, নাস্তার সময় শুরু হয়ে গেছে। জি হয়ে গেছে, আমি তন্দুরের দিকে নিয়ে যাচ্ছি। মিসেস রাবেয়া হাত নাড়িয়ে দ্রুত করতে তাগাদা দিল, মুখে বিরস ভাব এনে বলল, ওয়ানাইজা কি এত ফাঁকি দিয়েছে? বেনাফসা হাতের গামলা নিয়ে যেতে যেতে হাত ছেড়ে বলল, ওর ক্লাস শুরু হয়ে গেছে। যত সব কাজ চোর, ও সব পড়ালেখা করে কি হবে? পয়সা উপার্জনের উপর কিছু আছে নাকি? ঘন্টা 2-1 পর বেনাফসার রেস্তোরাঁ থেকে বের হয়ে আপন মনে হাঁটতে লাগলো, তার হাতে একটি বড় কাগজের প্যাকেট। আকাশের দিকে একবার তাকিয়ে মুচকি হাসল। বাইরে রোদের তীব্র তাপ হলেও মৃদু বাতাস বয়ে চলেছে, হাঁটার তালে তালে বড় গাছের ছায়াগুলো খেলা করছে তার গায়ে। এই ভিনদেশে থাকতে বেনাফসাহের ভালো লাগলেও সে তার বাংলাদেশকে বড্ড ভালোবাসে। 12 বছর বয়সে দেশ ছেড়ে বাবা মায়ের সাথে কুয়েতে এসেছিল সে। ছোট বোন ইরামের বয়স তখন 9 বছর। 3 বছর থাকার পর বাবা তাদের বাহরাইনে নিয়ে আসে। এই দেশে আসার পর সব ভালোই ছিল, কিন্তু হঠাৎ 2 বছরের শেষের দিকে বাবার ব্যবসায় লোকসান হয়ে সব এলোমেলো হয়ে যায়। ছোট বোনকে বেনাফের কাছে রেখে তার মা হাসপাতালে নিয়ে গিয়েছিল বাবাকে, কিন্তু ফিরেছিল সে একাই। ভাবনার শেষে বেনাফ দাঁড়ালো, তাকে দেখেই ছুটে এলো কিছু পথ শিশু। বেনাফ মুচকি হেসে তাদের এক এক করে প্যাকেট থেকে তার বানানো প্যাটিস, বোন, ডোনাট দিতে লাগলো। আরবি ভাষায় একটি বাচ্চা বলল, তুমি রোজ আমাদের খেতে দাও, আচ্ছা তোমার কি অনেক পয়সা? উহু, একটু একটু পয়সা আছে, এসব তো আমি বানিয়েছি, তাই খুব পয়সা লাগেনি। আরেকটি শিশু খাবার মুখে পুরে দিয়ে বলল, খুব মজা হয় এগুলো।
জাজাকাল্লাহু খাইরান বলে ধন্যবাদ জানালো শিশুরা। বেনাফ আবার ঘরের পথে রওনা দিল। মিসেস রাবেয়া থেকে অল্প পয়সা এসে রোজ নিজের বানানো কিছু খাবার কিনে নেয়। রাস্তায় পথ্য শিশু কিংবা ক্ষুধার্ত কাউকে পেলে বিতরণ করে। মিসেস রাবেয়া তাকে এটা নিয়ে প্রশ্ন করলে সে উত্তরে বলে, তোমরা কখনো স্বভাব অর্জন করতে পারবে না যতক্ষণ না ব্যয় করবে তা থেকে যা তোমরা ভালোবাসো। আর যা কিছু তোমরা ব্যয় করবে তবে নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সম্যক জ্ঞাত। আল ইমরান 3:92। বাসায় পৌঁছে দরজা খুলে বেনাফ তার মায়ের খোঁজ করল। আম্মি আপনি কি করছেন? তার মা মিসেস সাফিয়া জবাব দিলেন, আচার তৈরি করছি। বেনাফ পাকঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলল, দরজা বন্ধ কেন করে রেখেছেন? মরিচের আচার করছি, পুরো ঘরে ঝাল ছড়াবে তাই। মরিচের? হ্যাঁ, কিছুদিন আগে স্যাম্পল হিসেবে দোকানে রেখেছিলাম, এরপর দেখি আবার অর্ডার এসেছে। বেনাফ ঘরে উকি ঝুঁকি দিয়ে বলল, ইরাম কি স্কুলে গিয়েছে? হ্যাঁ, চলে গিয়েছে। বেনাফ দ্রুত পরনের কাপড়গুলো পাল্টে বলল, ঠিক আছে মা, তাহলে আমি কলেজে যাচ্ছি, রাতে ফিরবো, আজ ডিউটি আছে। মিসেস সাফিয়া দরজা খুলে বলল, বেনাফ মা শোনো, আমাদের অত পয়সারও দরকার নেই, খেয়ে পড়ে ভালোই আছি। তুমি এত কাজ করো না। আম্মি আমি ঠিক আছি, মোটেও কষ্ট হচ্ছে না আমার। যেদিন ভালো লাগবে না সেদিন থেকে আমি আর করব না। বেনাফকে বিদায় দিয়ে মিসেস সাফিয়া ভাবছিল, তার স্বামীকে হারানোর পর মেয়ে দুটোকে সামলাবে কিভাবে তা নিয়ে চিন্তিত ছিল সে, কিন্তু আশ্চর্যজনকভাবে উল্টো মেয়েরা তাকে সামলে নিয়েছে সব দিক থেকে। তিনি যাকে চান তার রহমত দ্বারা একান্ত করে নেন। আর আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী। 374 আল ইমরান। কলেজ অফ সায়েন্স অ্যান্ড স্পোর্টসে পড়ালেখা করছে বেনাফ শাহ, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিষয় নিয়ে। মেরিট ওয়েভার নিয়ে মোটামুটি কম খরচে তার পড়ালেখা চালিয়ে যাচ্ছে। এইবার 22 বছরে পা রেখেছে সে। মা সবসময় বলে, ভালো কোনো পাত্র পেলে যেন অবহেলা না করে। প্রেমের প্রস্তাব ও বহু পেয়েছে, কিন্তু সংসার ধর্ম যেন তার অল্প বয়স থেকেই ঘাড়ে চেপে বসেছে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি 2টি পার্ট টাইম জব করে সে। মিসেস রাবেয়া বাহরাইনের অধিবাসী, তার মেয়ে ওয়ানাইদা খুব ভালো বন্ধু হলেও বয়সে 1 বছরের ছোট সে। বেনাফ শাহ ক্লাসে বসে নোট লিখছে। এই দেশে আসার পর থেকে জীবনটা বেশ কঠিন হয়ে গেছে তার পুরো পরিবারের জন্য, কিন্তু সে নিজেকে কখনো ফুটবল ভাবেনি। তার মতে জীবন সবার জন্যই কঠিন, শুধু পদ্ধতি ভিন্ন। কলেজে বেশ ভালো কিছু বন্ধু আছে, পড়া শেষে ক্যান্টিনে গিয়ে হালকা কিছু খেয়ে নিল। তার এক বন্ধু সেরিনা বলল, বেনাফ আজ কোথাও ঘুরতে যাই, চলো, কিছু কেনাকাটাও করলাম। বেনাফের খুব ইচ্ছা হলেও সে না করে দিল, দুঃখিত সেরিন, আমার জবে যেতে হবে। সেরিনা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি কখনোই ফ্রি থাকো না, তোমার কি ইচ্ছে হয় না একটু ঘোরাফেরা করতে, আনন্দ করতে? বেনাফ হাসি মুখে জবাব দিল, কেন নয়, একদিন আমিও মজা করব সবার সাথে। সে একদিন কবে আসবে কে জানে। সেরিনা ব্যাগ নিয়ে উঠে গেল। রোজকার মতো ঘর থেকে কাজ, পড়াশোনা এসবই চলছে বেনাফ শাহের জীবনে। বিকেলে সুপার শপের ইউনিফর্ম পরে কাজে লেগে গেল। কাজ শেষে মোবাইল হাতে নিয়ে বন্ধুদের সোশ্যাল আপডেট দেখছে। মনে মনে ভাবলো, আজ তার বন্ধুদের সাথে একটু ঘোরাঘুরি করতে পারলে হয়তো অনেক ভালো লাগতো। বাসায় ফেরার পথে হঠাৎ মনে হলো কেউ তার পিছু নিয়েছে। পেছনে বারবার ফিরেও কাউকে দেখতে পায়নি সে। তবে ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে। বেনাফ দ্রুত সামনে থাকা লোকাল গাড়িতে উঠে বসল। গাড়ি ছাড়বে ঠিক তখনই ঝামেলা পেকেছে। 2টি ছেলে দৌড়ে একই গাড়িতে উঠে পড়ল। তাদের পিছু নিয়েছে আরও এক যুবক, সে গাড়িটি ধরার চেষ্টায় আছে। বেনাফ হতভম্ব হয়ে গেল। চারপাশে এক চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হচ্ছে। বেনাফের মন আশঙ্কায় ভরে গেছে। কি হতে যাচ্ছে এসব? দৌড়ে আসা যুবকটিকে লক্ষ্য করতেই কিঞ্চিত চেনা লাগছে তার। বাহরাইন দেশটি সুন্দর সমুদ্র দিয়ে ঘেরা। রাস্তার আশেপাশে সাজানো অসংখ্য খেজুর গাছ, বাতাসে উড়ে বেড়াচ্ছে আরবের সৌরভ। ঝকঝকে পরিষ্কার রাস্তা থেকে চোখ সরিয়ে খাবারের বাটিতে মন দিল ওয়ানাইরা। মানামা শহরের কলেজ অব হেলথ অ্যান্ড স্পোর্টস সায়েন্স এর ফার্মাসি ডিপার্টমেন্টে পড়ালেখা করছে ওয়ানাইরা। সে একজন ভালো ফার্মাসিস্ট হতে চেয়েছিল, কিন্তু আজকাল খুব বিরক্ত লাগছে। বারবার তার অ্যাসাইনমেন্ট বাতিল করা হচ্ছে। এর কারণ কি তা এখনো খুঁজে পাচ্ছে না।
গত 2 মাস আগে একজন রিসার্চার এসেছে ইন্দোনেশিয়া থেকে, মনে মনে খুশি হয়েছিল ক্লাসের সবাই ভালো ডক্টর থেকে কিছু শিখতে পারবে, কিন্তু বিধিবাম পড়ালেখার জীবনটা যেন এই গেস্ট রিসার্চারের দ্বারা একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রথমবার যেদিন ডক্টর এলিফ আল খতিবকে দেখেছিল সেদিন যেন একরাশ মুগ্ধতা ছেয়ে গেছিল অন্তরে। তার ভেতর বাহিরের গুণাগুণ দেখে সবাই ফ্ল্যাট হয়েছিল ক্লাসের, কিন্তু বোঝা গেল দেখতে চমৎকার হলেও ডক্টর এলিফ খুবই শক্ত মনের। ওয়ানাইজা আজ যখন অ্যাসাইনমেন্ট নিয়ে গিয়েছিল, ছেলেটা না দেখেই বলল আবার করে আনতে। এই নিয়ে 4 বার সাবমিট করেছে, প্রতিবারই একই কথা আবার কর। তাই ওয়ানাইজার সন্দেহ হচ্ছে মিস্টার এলিফ কিছু একটার বদলা নিচ্ছে তার কাছ থেকে, কারণ তার বন্ধুদেরগুলো পাশ করে দিয়েছে, শুধু তারটাতেই ফেল দিচ্ছে। এত সহজে হার মানবে না সে, শীঘ্রই একটা ব্যবস্থা নেবে। বারবার একই অ্যাসাইনমেন্টের প্যারা সহ্য হচ্ছে না। খামির মাখতে মাখতে রাতের পুরো ঘটনাটা পুনরাবৃত্তি করল বেনাফসা। রাতে রাস্তায় চেনা চেনা ভাবটা কাটিয়ে উঠার আগেই হট্টগোলে আচমকায় সব ঝাপসা হয়ে গেল। খানিক বাদে জ্ঞান ফিরলে নিজেকে থানায় আবিষ্কার করল বেনাফসা। পাশে দুজন ছিল, এক ছেলে আর মেয়ে, তারা সম্ভবত ওই লোকাল গাড়ির যাত্রী। পুলিশের একজন কর্মকর্তা এসে বলল, ঘাবড়াবেন না, আপনারা এখন সুরক্ষিত আছেন। বেনাফ এবং তার পাশের দুজন জিজ্ঞেস করল, ঘটনা কি? আমরা পুলিশ স্টেশনে কিভাবে এসেছি? কিছু বদমাইশ নিজের উদ্দেশ্য সাধনের জন্য আপনাদের গায়ে ক্লোরোফর্ম ছিটিয়েছে। আমরা তাদের ধরতে পারিনি, কিন্তু আপনাদের রক্ষা করতে পেরেছি। বেনাফ কিছুটা ভয় পেল, এই প্রথম এমনটা হয়েছে তার সাথে। আচ্ছা, আমি কি এখন যেতে পারি? হ্যাঁ, অবশ্যই। তবে আপনাদের একটু সহযোগিতা চাই আমরা। আপনারা এক এক করে আমাদেরকে ঘটনার বিবরণ দিবেন, আর ওদেরকে চেনার জন্য সাহায্য করবেন। নিশ্চয়ই আপনারা এদের কারো চেহারা দেখেছেন। একজনকে ধরতে পারলে মোটামুটি অন্যদের আওতায় আনা যাবে। বেনাফ বলল, আমার এক্ষুনি ঘরে যেতে হবে, বাকি কাজগুলো কাল করি। বাসায় ফেরা খুব জরুরি। ঠিক আছে, আমরা আপনাকে কল করব। পুলিশ কর্মকর্তার মধ্যে একজনের কল আসলে, সে এসে জানালো, আপনারা আমার সাথে চলুন। 3-4 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে, দেখুন তো তাদের মধ্যে কাউকে চিনতে পারেন কিনা। বেনাফ খুব তাড়াতে ছিল, এখনই দেখতে হবে। খুব একটা সময় লাগবে না, দ্রুত দেখে বলে দিন। বেনাফ তাদের ভালো করে দেখে বলল, না, চিনতে পারছি না। বিপত্তি ঘটল তখন। বেনাফ স্টেশন থেকে বের হওয়ার আগে একজনকে দেখতে পেল, দ্রুত ফিরে এলো পুলিশ কর্মকর্তা আহমেদ জাফরের কাছে। স্যার, ওই যে লোকটা, ওনাকে দেখেছি আমি কাল। কোন লোক? আহমেদ দূর দৃষ্টি দিল। ওই যে গেটের মুখে কার সাথে যেন কথা বলছে তিনি। এমনটা বলার সময় সেই লোকটাও তাদের দিকে নজর দিল এবং ক্রমাগত সামনে এগুতে লাগল। বেনাফ বার কয়েক ঢোক গিলে বলল, ওই যে গুন্ডা লোকটা, ব্রাউন লেদার জ্যাকেট পরা। অফিসার আহমেদ বলল, কোন গুন্ডা? বেনাফ ভয়ে হাত দিয়ে দেখাতে পারছে না, পরক্ষণে আবার নিজেকে বকে দিল, এটা তো পুলিশ স্টেশন, ভয় কিসের? আর গুন্ডাটা এত অনায়াসে কিভাবে এখানে হাঁটছে? লোকটা একবার তাদের দিকে তাকিয়ে পাশ কেটে যেতেই আহমেদ তাকে স্যালুট দিল। বেনাফ অবাক হয়ে দেখল সব। আপনি গুন্ডা লোকটাকে কেন স্যালুট করলেন? হঠাৎ যেন সব বুঝতে পারল, নিজেকে দুনিয়ার সবচেয়ে বোকা মেয়ে মনে হলো তার। আহমেদ বলল, আরে উনি তো আমাদের ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার জেইন আলবানি। এতটুকু ভেবেই বেনাফের আত্মলজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছে। ইসামি যে একটা কি! ইজি চেয়ারে বসে আরামদায়ক ভঙ্গিতে একবার বাম পাশটা একবার ডান পাশে ঘুরছে অফিসার জেইন। চোখ বন্ধ করে সিলিংয়ের দিকে মুখ করে রেখেছে। কাট কাট চেহারা, প্রশস্ত কপালে ঘন ভ্রুজোড়া হালকা নড়ছে, মনে হচ্ছে যেন সে চোখ বন্ধ রেখে কিছু ভাবছে। অতি যত্নে লম্বা স্টেপ কাট চুলগুলো নড়ছে বাতাসে। এত হ্যান্ডসাম চেহারার একটা ছেলেকে কেউ গুন্ডা লোক বলতে পারে, কথাটা ভাবতেই মুখ টিপে হাসি পেল আহমেদের। ভ্রুকুটি করে হালকা ধূসর চোখ জোড়া মেলল সে। আহমেদ, এমন হাসির কি ভেবে মজা পাচ্ছ তুমি? আহমেদ থতমত করে বলল, না স্যার, ওই মেয়েটা আপনাকে কিভাবে গুন্ডা ভাবতে পারে সেটাই আর কি। কথা শেষ করার আগেই কড়া চোখে তাকালো জেইন। একই কথা এতক্ষণ সে নিজেও ভেবেছিল, কিন্তু আহমেদকে তা কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না। শোনো, আজকে মেয়েটাকে অ্যারেস্ট করবে তুমি? আহমেদ বিস্ময় নিয়ে বলল, কিন্তু কি অপরাধে? কাউকে গুন্ডা বললে তো আর আসামি বানানো। জেইন এবার ধমক দিয়ে বলল, তুমি এই বিষয়টা নিয়ে একটু বেশি মজা নিচ্ছ না? দুঃখিত স্যার।
বেনাফশা কলেজে এসে ওয়ানাইজাকে কল করল। এরপর বেনাফ ও ক্যান্টিনে গিয়ে তার সাথে বসে পড়ল। রাতের ঘটনা পুরোটা শোনার পর ওয়ানাইজা বিস্ময় নিয়ে বলল, খালাকে জানিয়েছ? উহু, এখনো না। তোমার মাথা খারাপ? এত বড় একটা ব্যাপার, অবশ্যই জানানো উচিত। আল্লাহ না করুক যদি নিজেকে পুলিশ স্টেশনে না পেয়ে তুমি অন্য কোথাও পেতে। এখন কি করা উচিত? আমি না হয় খালাকে বলে দেই। বেনাফ চট করে বলল, আরে হ্যাঁ, এটা তো আমার মাথায় আসেনি, কিন্তু মা যদি অনেক বেশি চিন্তা করে? করলে করবে, তাতে কি হয়েছে? তোমার সেফটি সবার আগে। দুজনে আবার নিজ নিজ ক্লাসে ফিরে গেল। বেনাফ ক্লাস করছে মনোযোগ দিয়ে। পেছনে থেকে তার ক্লাসমেট রায়ান তাকে ডাকল। বেনাফ পেছনে ফিরে তাকালে একটি নোট খাতা দেখিয়ে বলল, আই নিড ইউর হেল্প। বেনাফ বলল, ক্লাসের পরে ওয়েট করো। মনে মনে ভাবল, সে আগে খেয়াল করেছে রায়ান তার দিকে বিশেষ নজর রাখে, কিন্তু কেন সেটা জানে না। বাদামি কোকড়া চুল, ফর্সা মুখে নীল চোখ দুটো দেখে বেনাফের কখনোই মনে হয়নি প্রেম সংক্রান্ত কিছু হতে পারে। কারণ বেনাফের মতে ছেলেটা তার চাইতে অধিক সুন্দরী মেয়ে ডিসার্ভ করে। ক্লাসের পর বেনাফ বেমালুম সব ভুলে গিয়ে হাঁটা ধরেছে কলেজের বাইরে। পুলিশ স্টেশন থেকে মেসেজ এসেছিল, শীঘ্রই তাদের ডাকা হবে, যেন তৈরি থাকে। এই এক উড়কোল ঝামেলা কোত্থেকে এসে জড়ালো কে জানে। মনটা খারাপ হয়ে যাচ্ছে। যারা সচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, বস্তুত আল্লাহ সৎকর্মশীল দিককেই ভালোবাসেন। আল ইমরান 134। নিজের মনে আয়াতাওরে মনকে সান্ত্বনা দিল। আজ বাসায় না ফিরে সোজা সুপার শপে চলে গেল সে। রোজকার মতো তার কাজগুলো করে যাচ্ছিল, ঠিক তখনই দেখতে পেল ওই গুন্ডা লোকটা তার দিকেই এগিয়ে আসে। তাড়াতাড়ি অন্য গ্রাহকদের বিল ক্লিয়ারে মনোযোগ দিল সে, কিন্তু চোখ বারবার ওই লোকের দিকেই যাচ্ছে। বেনাফসার নিচু মাথায় অন্যদের হিসাব করছে। কাঙ্ক্ষিত লোকটি ভারী কণ্ঠে বলে উঠল, 420। বেনাফ চোখ তুলে তাকালো, জি। আমার বিল। হাতের জিনিসপত্র কাউন্টারে রেখে চোখ দিয়ে ইশারা করল। ওহ আচ্ছা। বেনাফ যখন বিল করছিল, জেইন তাকে পরখ করল। অনেকটা ইউশেপ চেহারা, গমরঙা বরণ, কেমন যেন শুভ্রা নাকি শ্যামা বোঝা যাচ্ছে না, তবে সুশ্রী এর সাথে সবকিছু মানিয়ে গেছে। জেইন লক্ষ্য করল মেয়েটি ঢোক গিলছে, বারবার হাত দিয়ে কপাল মুছছে। হিজাবকে আর একটু টেনে নিয়ে চট করে কিঞ্চিত নামানো মুখের মাছটা তুলে দিল। এসব দেখে জেইনের কেমন যেন হাসি পেল, যদিও সে খুব একটা হাসে না। অনেক নারীই তাকে সুদর্শন বলে আখ্যায়িত করেছে, কিন্তু সে নিশ্চিত করে বলতে পারবে মেয়েটি তাকে ভয় পাচ্ছে। কাউকে ভয় দেখানোর ব্যাপারটা কেমন যেন মজার। পুলিশে জয়েন হওয়ার পর থেকেই জেইন অনেকের চেহারা এই ভয়টা দেখেছে। তবে আজ মেয়েটার ভয় পাওয়া তাকে মোটেও স্বস্তি দিচ্ছে না। কেমন যেন বেখাপ্পা লাগছে। বেনাফ শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলল, ধন্যবাদ স্যার, আবার আসবেন। তুমি যখন বলেছ তাহলে তো আসতেই হয়, আমি না হয় রেগুলার গ্রাহক হয়ে গেলাম, কি বলো? এমন বেফাস মন্তব্য শুনে বেনাফের বুদ্ধি লোপ পেল। একে তো পুরুষ মানুষ, তার উপর পুলিশ অফিসার। এটা কি আদৌ মজার কথা ছিল নাকি কোনো বিপদ সংকেত ছিল বোঝা দায়। হতভম্ব মেয়েটির হাত থেকে শপিং ব্যাগ নিয়ে জেইন খুব আলতোভাবে বলল, ভয় পেও না, আমি তোমার মতোই একজন মানুষ। সময়ে শাসক হতে পারি, আবার কারো শ্রেষ্ঠ প্রিয়তমও। জেইন কথাটা বলেই পিঠ ঘুরিয়ে নিল। আর বেনাফ তার লেজগোছ ছাড়া কথাগুলোর উপযুক্ত কোনো ব্যাখ্যা পেল না। মন চাইল একবার ডেকে জিজ্ঞেস করে নিতে, কিন্তু তা কি আদৌ সম্ভব? জেইন নিজের কারের সিট বেল্ট লাগিয়ে নিয়ে শেষবারের মতো সুপার শপের দিকে তাকিয়ে বলল, জ্বলবে তুমি, পূর্ব আমি। বেনাফ বাসায় ফেরার পথে বেশ কয়েকবার ভাবল, এই মানুষটার সাথে আজই তার প্রথম কথা, কিন্তু সে যে চাহনি ছিল তা মোটেও প্রথমবার বলে ব্যাখ্যাকৃত না। বাসায় ফিরে দেখল মা টেবিলে আচারের বয়ম এক এক করে সাজাচ্ছে। বেনাফকে দেখে বলল, হাত মুখ ধুয়ে নাও, খাবার টেবিলে দিয়েছি। ছোট বোন ইরামের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে জিজ্ঞেস করল, আম্মির কি হয়েছে? ওয়ানাইজা সব বলে দিয়েছে, তুমি বলনি তাই রাগ করেছে। বেনাফ তার মাকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে চিন্তিত দেখতে চাইনি। আর পুলিশ তো আছেই, যে কোনো প্রয়োজনে আমাদের সাহায্য করবে বলেছেন। তারপরেও তুমি এখন থেকে একা বাইরে গেলে আমার খুব চিন্তা হবে। বেনাফ বলল, বস্তুত আল্লাহ তোমাদের শত্রুদেরকে ভালোভাবে জানেন।
আর অভিভাবক হিসাবে আল্লাহই যথেষ্ট এবং সাহায্যকারী হিসাবেও আল্লাহই যথেষ্ট। আনুনিসা 45। সাফিয়া বেগম স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ ঠিক বলেছ। তুমি আমার সন্তান হতে পারো, কিন্তু আমার চাইতে বেশি আমার রবই তোমাকে ভালোবাসে। কতগুণ বেশি ভালোবাসে তা হয়তো আমার এই ছোট মস্তিষ্ক ধারণা করতে পারবে না। ইরাম পেছনে থেকে ডেকে বলল, সেই কখন টেবিল সাজিয়েছি, নিশ্চয়ই খাবার এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, আমি কিন্তু আর গরম করতে পারবো না। তারা তিনজনই একত্রে হেসে খেতে বসল। ওয়ানাইজা আর পুরো প্রস্তুতি নিয়ে এসেছে, সে আর এই অ্যাসাইনমেন্টের প্যারা নিবে না। তাই তো ডক্টর এলিফের কাছে না গিয়ে স্থায়ী প্রফেসরের কাছে গিয়ে বলল, স্যার আমার অ্যাসাইনমেন্ট একটু চেক করে দিন। কিন্তু এটা তো স্যার, ডক্টর এলিফকে আমি 4বার দেখিয়েছি, উনি হয়তো ব্যস্ত আছে, তাই আমার অ্যাসাইনমেন্ট পড়ার সময় পাচ্ছে না। যদি আপনি একটু দেখে দিতেন তাহলে আমি বুঝতাম ভুলটা কোথায়। ঠিক আছে, আমরা যেহেতু একই সাথে কাজ করছি একই সাবজেক্টে, আমি দেখে দিতেই পারি। খানিক বাদে প্রফেসর বলল, সব তো ঠিক আছে। ধন্যবাদ স্যার। ডক্টর এলিফ আপনার উপর নিশ্চয় অনেক খুশি হবে, কারণ উনি কাজের জন্য এটা চেক করতে পারেনি। এখন আপনি যখন সব ঠিক বলেছেন, উনি কেবল সাইনটা করে দিলেই হবে। এটা বলার দায়িত্ব তোমার। স্যার প্লিজ, আমি যা বলছি সবই সত্যি, কেন যেন উনি আমার অ্যাসাইনমেন্ট দেখছেই না। বাধ্য হয়ে আপনার হেল্প নিতে হচ্ছে। টিচার্স রুম থেকে বের হয়ে ওয়ানাইজার বন্ধু লিয়ামাকে বলল, কাজ হয়ে গেছে। দুই বন্ধু জোরে খুশি উদযাপন করতে গিয়ে আবার থেমে গেল। করিডোরে হাঁটতে হাঁটতে লিয়ামা বলল, দোস্ত তুই স্যারদের কিভাবে পটিয়ে নিস সব সময়? ছি ছি, এমন করে বলিস না তো, কেউ শুনলে খারাপ ভাববে আমাকে। মেয়ে দুটি খুশি মনে চলে গেল, কিন্তু তাদের পাশে বদ্ধ রুমের জানালা থেকে সব কথা শুনতে পেল এলিফ। একটু পরেই পিয়ন ওয়ানাইজাকে ডাকল। এলিফের সামনে দাঁড়িয়ে আছে সে। ডক্টর এলিফ, আপনার কি সমস্যা? আমি তোমার মতো মেয়েদের অপছন্দ করি। তো তো মানে কি? ওয়ানাইজা বলল, কেন অপছন্দ করেন জানি না, তবে ইচ্ছাকৃতভাবেই এতদিন আমার সাথে এমন করেছেন সেটা ভালো করেই বুঝতে পেরেছি। মোটেও না, আমি চেয়েছি তুমি সিনসিয়ার হও। শুনুন ডক্টর এলিফ, আপনার সাথে আমার কোনো পার্সোনাল সম্পর্ক নেই, তাই আপনার আমাকে ভালো নাও লাগতে পারে, এতে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে আপনি খুবই আনপ্রফেশনাল, সেটা আমার বুঝতে বাকি নেই। হোয়াট? আপনি নিজেই লক্ষ্য করে দেখুন। কোনো এক কারণে আমাকে শাস্তি দেওয়ার জন্য বারবার আমার অ্যাসাইনমেন্ট রিজেক্ট করছিলেন। এটা আমার ক্যারিয়ারের ব্যাপার স্যাপার, গেস্ট টিচার হিসেবে আপনি যা ইচ্ছা তা করতে পারলেও আমি মেনে নিতে পারছি না। হাউ ডের ইউ! আমি আপনার কোর্সটা ড্রপ দিব। আশা করি আপনি শীঘ্রই চলে যাবেন, তখন না হয় কমপ্লিট করে নিব। ওয়ানাইজা অকপটে সমস্ত কথাগুলো বলে বের হয়ে গেল। এলিফ হতভম্ব হয়ে তার দিকে চেয়ে রইল। ওয়ানাইজা যেন হাফ ছাড়ল, জোশে এসে এতগুলো কথা বলে তো দিয়েছি, কিন্তু ভবিষ্যতে কি হবে কে জানে। এলিফ যেন আকাশ থেকে পড়ল, একটা স্টুডেন্ট এত কনফিডেন্টলি কিভাবে তার মেন্টরকে এতগুলো কথা শোনাতে পারে? এত খারাপ মেয়ে জীবনে দেখেনি সে। অন্যদিকে জেইন মানামারও এক গলির মুখে গাড়ির দরজার হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশে আরও 2-3 জন পুলিশ কিছু একটা তল্লাশি করছে আর ওয়াকি টকিতে রিপোর্ট করছে। জেইন চুইংগম চিবিয়ে যাচ্ছে আপন মনে। পাশে থাকা এহমেদ বলল, স্যার আপনি 420 না বলে 143 বললে ভালো হতো। জেইন প্রশ্নবোধক চাহনিতে ফিরে তাকালো, মানে? না স্যার, কিছু না, এমনি। 143 তে কি বুঝায়? এহমেদ আমতা আমতা করে বলল, না মানে কেউ কারো প্রতি স্পেশাল অনুভব করলে এসব বলে, এই আর কি। এত পাণ্ডিত্য এখানে না ঝেড়ে কাজে লাগাও ফাজিল কোথাকার। জেইন মোবাইল ঘেটে জানতে পারল 143 আই লাভ ইউ বাক্যের শর্ট ফর্ম হিসেবে প্রচলিত। এহমেদকে ডেকে বলল, তোমার যে দুটো ছুটি লাগতো সেগুলো এই মুহূর্তেই ক্যান্সেল করলাম। এহমেদের মাথায় হাত। স্যার, না না, এটা হতে পারে না, আমার খুব দরকার ছিল। তোমার নাটক সিনেমা বন্ধ এখন থেকে, আজ তুমি ওভারটাইমও করবে এবং সব রিপোর্ট আমাকে তুমি দিবে। এহমেদ নয় যেন একটা দস্তুর চলন্ত সে ডিমোজিতে রূপান্তর হয়েছে, বেচারা মার্কা চেহারা বানিয়ে বলল, ওকে স্যার। মনে মনে বলল, কোন কুক্ষণে যে ওই লাইনটা তার কানে এলো। ভাগ্যিস কল কেটে গিয়ে আর কিছু শুনতে পায়নি সে, তা না হলে হয়তো আরো বড় শাস্তি পেত। বেনাফ বিছানায় শুয়ে ভাবছে জেইনের কথা, লোকটা ওর শপের ঠিকানা পেল কই?
অর্থাৎ পুলিশ কি তার উপর নজর রাখছে? আচ্ছা, যদি সে রোজ আসে তখন কি হবে? রায়ানের সাথে দেখা হলো ক্যাম্পাসে ঢুকতেই। বেনাফ বলল, দুঃখিত, উইদিন কাজে ব্যস্ত ছিলাম তাই ভুলে গিয়েছি। ওহ, আমি অপেক্ষা করেছিলাম। সমস্যা নেই তবে। রায়ান কিছুটা থেমে থেমে বলল, একটা ব্যক্তিগত ব্যাপার ছিল, কিভাবে বলবো ওটা ঠিক করতেই প্রায় অনেকদিন চলে গেছে। বেনাফ রোগ গিলল, কি এমন কথা গো বাবা? তবে মুখে বলল, কেমন কথা? একটা খুবই গভীর ব্যাপার। বলতে পারো, মনের কথা। বেনাফ মনে মনে আবার জপল, প্লিজ এমন কিছু বলো না পরে কলেজে আর আসতে মন চাইবে না। তোমার একটা ফ্রেন্ড আছে ওয়ানাইজা? আমার ওকে খুব ভালো লাগে। প্লিজ একটু পরিচয় করিয়ে দিবে, এর চেয়ে বেশি কিছু চাইবো না তোমার থেকে, বাকিটা ওর উপর থাকবে। বেনাফ ভাবাচিকা খেয়ে গেল, ওয়ানাইজা? হ্যাঁ। তুমি ওকে কোথায় দেখলে? অনেকভাবেই দেখেছি। আমি ওকে জানতে চাই, মিশতে চাই, প্লিজ পরিচয় করিয়ে দাও। বেনাফ যেন হাফ ছেড়ে বাঁচল। ওয়ানাইজা এসব সামলাতে বেশ পটু, তাই কোনো চিন্তা নেই। বাড়ি ফেরার পথে সে ভাবছে, এত বছর ধরে জীবনে যা কিছু ঘটে চলেছে সব কিছুতেই মানিয়ে গেছে সে। হৃদয় রক্তক্ষরণের আরেক নাম যদি সবর হয় তবে সে তাই করে যাচ্ছে। দাঁতে দাঁত পিষে কষ্ট গিলে নেওয়া যদি রবের ভালো লাগে তবে ভবিষ্যতেও সে সবর করে যাবে। কাজ আর পড়ায় দুটোর বাইরে যেন কোনো জীবনই নেই তার। শখের জীবন কেমন হয় তা আজও অজানা। হে আমাদের পালনকর্তা, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্যলঙ্ঘনে প্রবৃত্ত করো না এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান কর। তুমি সব কিছুর দাতা। সূরা আল ইমরান ৮। পুলিশ স্টেশনের সামনে এসে একবার সদর গেইটে চোখ বুলিয়ে ভেতরে ঢুকল। আহমেদ জাফরের সাথে দেখা হলো তার। কিছু ফর্মালিটি পুরো করে চলে আসতে চাইলে আহমেদ তার সাথে অফিস থেকে বের হয়ে বলল, মিস শুনুন। জি স্যার। আপনি কি আর কোনো কিছু লক্ষ্য করেছেন এর মাঝে? কেমন? মানে আপনার সাথে এর মধ্যে কি কোনো কিছু ব্যতিক্রম ঘটেছে? বেনাফ ভেবে বলল, না তো। ঠিক আছে, ভালোভাবে বাসায় ফিরবেন। শুভরাত্রি। বেনাফের মনে হলো কেউ যেন তার উপর নজর রাখছে, কেমন একটা অস্বস্তির জানান দিচ্ছে এই অনুভূতিটা। তবে আগে কখনো এমন লাগেনি। এই শহরে বহু বছর ধরেই আছে সে, অনেকটাই চেনা। বেনাফকে পাশ কাটিয়েই একজন পুরুষ হাঁটতে লাগল। ভালো করে লক্ষ্য করতেই বুঝল সামনের জন জেইন নামক পুলিশটি। সেদিনের পর থেকে লোকাল যানবাহনে উঠতেও ভয় লাগছে তার। জেইন বলে উঠল, তুমি বললে বাসায় নামিয়ে দিতে পারি, যাবে? বেনাফ একটু চমকালো, সে আশা করেনি জেইন তার জন্যই হাঁটছে। ও সরি, তুমি তো আমাকেও ভয় পাও। বেনাফ রুক উঠে দাঁড়িয়ে গেল। জেইন আপন মনে হাসল, তারপর একবার পিছে ফিরে বলল, চাইলে হাঁটতে পারো, আমার সমস্যা নেই। তবে এতদূর হাঁটা ঠিক হবে? বেনাফের একটা ব্যাপার খুব ভালো লাগলো, মানুষটি তার পেছনে হাঁটছে না বলে। জেইন আবার বলল, কি ভাবছ এত? বেনাফ খুব ছোট করে উত্তর দিল, আমি একা যেতে পারবো। ঠিক আছে তবে। বেনাফ লোকাল একটা গাড়িতে উঠে বসল। গন্তব্যস্থানে পৌঁছে ঘরমুখ হতেই কি মনে করে পেছনে তাকালো আর দেখতে পেল জেইন গাড়ি নিয়ে চলে যাচ্ছে। মনে মনে ভাবল, অর্থাৎ সে এতটুকু এসেছে আমাকে সুরক্ষা দিতে, কিন্তু কেন? এত মরিচের আচার কে খায় শুনি? বেনাফের কথায় তার মা মিসেস সাফিয়া হাসল, খেলেই তো ভালো তাই না? অনন্ত আমার ক্রেতা কমছে না। শোন, একটা কথা জিজ্ঞেস করার ছিল তোর কাছ থেকে। মিসেস সাফিয়া হাত ধুয়ে এসে বেনাফকে নিয়ে বসল। বলি কি, খুব ভালো একটা প্রস্তাব এসেছে। তোর যদি আপত্তি না থাকে আমরা এই সপ্তাহের ছুটির দিন দেখা করার ব্যবস্থা করি। বেনাফ কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল, বিয়ে কিভাবে দিবে? মানে? এত পয়সা কই পাবে? মিসেস সাফিয়া বলল, বিয়ের ঘর বাঁধতে শুধু সাহস লাগে বুঝলি। ও আচ্ছা, তাই বুঝি। তাই। যাক, মেয়ে অমত করেনি সেটাই অনেক। হাফ ছাড়ল মিসেস সাফিয়া। তা ভালো সম্বন্ধ কেমনই বুঝলে? তোর রাবেয়া খালা আগে থেকেই পরিচিত উনাদের সাথে। বাহ, খালা ঠিক করছে এসব? তাহলে ওনার দোকানের কাজ কে করবে? ওয়ানাইজা ঘরে প্রবেশ করতেই বলল, আমার মায়ের নামে কি বলছো তোমরা? বেনাফ দরজায় তাকিয়ে বলল, তোমার মা বিয়ে ঠিক করে, ভাগাতে চাইছেন আমায়।
ওয়ানাইজা হাতের প্যাকেট খাবারের টেবিলে রেখে ব্যস্ত ভঙ্গিতে বলল, তাহলে তো বদনাম করতেই হয়। আরও বলো মায়ের নামে সমস্যা নেই, কথা কম পড়লে আমাকে ডেকো। ইরাম খাবারের টেবিলে গিয়ে বলল, আপু কি এনেছো তুমি? আমাদের প্রিয় খাবার ফিরগা, সাদা চাল যা টমেটো, আলু এবং বেগুন দিয়ে রান্না করা হয়। ইরাম বলল, আমার ভালো লাগে না, তোমরা খাও। জানতাম, তাই তো গ্যাবাউট এনেছি। ঘন মাংসের ঝোলে মেশানো আটা দিয়ে তৈরি করা হয়। বেনাফ চেয়ারে বসে বলল, মা বিয়ে ঠিক করছে আর মেয়ে খাবার আনছে। ঘটনা কি বলতো? ওয়ানাইজা প্লেটে খাবার নিয়ে খাওয়া শুরু করলো আর বলল, ওই যে তোমার বিয়ে থেকে উসুল করে নিব। বেনাফ তার উরুতে চারটি মেরে বলল, হ্যাঁ তো ফাজিল মেয়ে। চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে আছে জেইন। পাশ থেকে আহমেদ বলল, স্যার আপনাকে চিন্তিত দেখাচ্ছে, কোনো সমস্যা? হ্যাঁ, কিছু একটা আছে যেটা আমি মিলানোর চেষ্টা করছি। তোমাকে একটা প্যাকেট দিয়েছিলাম, দ্রুত ইনফরমেশন চাই আমার। ঠিক আছে স্যার। এক সপ্তাহ পর ওয়ানাইজা কলেজ থেকে বের হয়ে দাঁড়িয়েছে। বন্ধুদের বিদায় দেওয়ার পর রাস্তার বিপরীত পাশে চোখ পড়তেই ডক্টর এলিফকে দেখতে পেল। মাথায় দুষ্টুমি খেলে গেল। রাস্তা পার হয়ে এলিফের পাশ কেটে যেতেই হাসল। এলিফ বাঁকা চোখে চেয়ে কিছু বলল না, কিন্তু একটু পর দেখল হাতে রাখা ইপ্রনটিতে কলমের কালি ছোড়ার দাগ, তাও আবার লাল কালো। কি অদ্ভুত ব্যাপার, এতক্ষণ তো সব ঠিকই ছিল। পরের দিন সকালে দরজার কড়া নাড়তে শুনে বেনাফ এলো খুলতে। স্থানীয় দুই ভদ্রমহিলা সালাম জানিয়ে ঘরে প্রবেশ করল। বেনাফ তার মাকে ডেকে দিয়ে ভেতরে চলে গেল। এরপর নাস্তা পানিটি টেবিলে দিয়ে বসতে গিয়ে বুঝল ওনারা তাকে দেখতে এসেছে। এখন কি করা উচিত ভেবে পেল না, উঠে যেতে সংকোচ হচ্ছে। মহিলা ভীষণ মিশুক। একটু পরেই একেবারে সব স্বাভাবিক হয়ে উঠল। তিনি জানতে চাইলেন বেনাফ বিয়ে করতে চায় কিনা। সে উত্তরে জানালো, আমি এসব নিয়ে কখনো ভাবিনি, তবে মা যা চাইবেন তাই হবে। নিজের রুমে চলে যাওয়ার পর ইরাম একটি খাম রেখে দিল বিছানায়। পাত্রের বায়োয়ার ছবি আছে, ওটাতে দেখে নিও। বেনাফ শান্তভাবেই বসেছিল। ইরাম বই পড়ছে। বিছানায় বসে বেনাফ খাম খুলল, তারপর জিজ্ঞেস করল, তুই দেখেছিস ছবি? ইরাম বই না সরিয়েই বলল, হ্যাঁ। কেমন লেগেছে তোদের? খুব ভালো, তোমার লাগে কিনা দেখো। বেনাফ খুলতে চেয়ে খুলল না। কেমন বুক টিপ টিপ করল। 2 দিন পর সব র্যাকের থেকে থেকে পণ্য রাখছে মেয়েটি, তখনই ডাক পড়ল মালিকের। জি স্যার। তুমি যে আনারের জ্যামগুলো দিয়েছিলে ওগুলো বেশ ভালো লেগেছে আমার। আর কিসের জ্যাম তৈরি হয় ঘরে? বেনাফ মুচকি হেসে বলল, ধন্যবাদ স্যার। বাকিটা বলার আগেই পেছনে থেকে কেউ বলল, আচারও তৈরি হয় বিভিন্ন ধরনের। বেনাফ পেছনে তাকিয়ে আবার তড়িৎ গতিতে সামনে ফিরে গেল। জেইন এসে হাতের থলে থেকে একটা আচারের বয়ম শপের মালিকের হাতে দিল। জি দুঃখিত, আপনাকে চিনতে পারছি না। জেইন নিজের আইডি কার্ড দেখিয়ে বললেন, এটাও ওনার ঘরের বানানো মরিচের আচার, আমার মা প্রায় কিনেন। ও তাহলে আপনারা পরিচিত? জেইন বলল, কেবল ঘরের বড়রা, আমরা নই। বেনাফ শুধু দেখেই গেল। রাতে বাড়ি ফেরার সময় জেইন পাশেই হাঁটছে। সামনে চেয়ে বলল, তোমার নাকি আমাকে পছন্দ না? বেনাফ চোখ বড় করে তাকালো আর ভাবল, একটু আগে চেঞ্জ রুম এসে ব্যাগ থেকে চট করে খাম বের করেছিল আর সত্যিই পাত্রের ছবিতে জেইন ছিল। জেইন তুড়ি বাজাতেই ভাবনায় ছেদ পড়ল বেনাফের। আমতা আমতা করে বলল, আমি তো এমন কিছু বলিনি। ওহ, তাহলে কি আমাকে পছন্দ? বেনাফের এত লজ্জা লাগলো, অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল সাথে সাথে। জেইন মুচকি হাসল। স্যার, আপনার ধারণা সঠিক, মেয়েটিকে অনেকদিন যাবৎ কেউ ফলো করছে। জেইন উঠে দাঁড়ালো, আহমেদের হাত থেকে কাগজপত্র নিয়ে বিশেষ মনোযোগ দিয়ে দেখতে থাকল। টেবিলে খুব জোরে আঘাত করে বলল, আমি ছাড়ব না ওদের। আহমেদ কাছে এসে বলল, স্যার প্লিজ আপনি শান্ত হন। নিশ্চয় আমরা বেনাফ শাহ ম্যামকে খুঁজে পাব। অন্ধকার ঘরটিতে আবার কেউ প্রবেশ করল। ঘণ্টা খানিক আগে দিয়ে যাওয়া খাবার এখনো আগের মতোই রয়ে গেছে। একজন পুরুষ এসে বলল, ম্যাডাম চলুন আমার সাথে। বেনাফ বসা থেকে কিছুটা কষ্ট করে উঠে দাঁড়ালো। গায়ে বধূ সাজ এখনো ঝুলছে। গতকাল তার কাবিন হওয়ার কথা ছিল জেইনের সাথে। বেনাফের শখ ছিল বাঙালি বধূ সাজবে, তাই লাল জমিনের বেনারসি নিয়েছিল।
জেইন বিদেশি হলেও সে বেনাফের ইচ্ছাকেই প্রাধান্য দিতে চেয়েছে। কিন্তু হঠাৎ সব এলোমেলো হয়ে সেই অন্ধকার জায়গায় কিভাবে চলে এলে নিজেও জানে না। কাকুতি মিনতির সুরে বলল, প্লিজ, আমার মা আর বোন অপেক্ষা করছে, বাসায় যেতে দিন। লোকটি তার কথাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, সরি ম্যাডাম, আপনাকে আমাদের সাথে এক্ষুনি যেতে হবে। বেনাফ বের হয়ে দেখল অনেকটা সন্ধ্যাবেলা রাস্তায় 3টি ব্ল্যাক কার দাঁড়ানো। একটি মেয়ে কালো স্যুট পরা তাকে মাঝের গাড়িটি পর্যন্ত নিয়ে এসে বসতে বলল। বেনাফ রুখতে চাইল না। মেয়েটি বলল, প্লিজ ম্যাডাম, কোঅপারেট করুন, আপনার জন্য ভালো হবে। বেনাফ স্যার চিৎকার করে বলল, আমি আপনাদের চিনি না, জানি না, কেন শুনবো আপনাদের কথা? মেয়েটি আবার শান্ত গলায় বলল, প্লিজ ম্যাডাম, বোঝার চেষ্টা করুন। এক পর্যায়ে জোর করে বেনাফকে গাড়িতে বসিয়ে দিল। বেনাফ কান্নারত অবস্থায় বলল, আপনারা ঠিক করছেন না, এটা অন্যায় করছেন আমার সাথে। গাড়ি ছেড়ে দেওয়ার পর পাশ ফিরে তাকাতেই দেখল আগে থেকেই একজন পুরুষ বসে আছে। বেনাফ ভয় পেয়ে গেল। কাঁদতে কাঁদতে বলল, প্লিজ, এসব কি হচ্ছে আমাকে বলুন, নিশ্চয় আপনাদের কোনো ভুল ধারণা হচ্ছে। আপনি যাকে চাচ্ছেন সে আমি হতে পারি না। গম্ভীর কণ্ঠে পুরুষটি বেনাফের দিকে তাকিয়ে বলল, বেনাফ স্যার? বেনাফ অবাক হলো, এই সেই কণ্ঠ প্রথম দিন বলেছিল তাকে তুলে আনা হয়েছে। মানুষটির দিকে ভালো করে তাকানোর চেষ্টা করলো, যদিও স্পষ্ট দেখা যাচ্ছে না। সাদা শার্টের উপর ধূসর কোট, একেবারে ফর্মাল ড্রেস আপ, হাতে দামি ঘড়ি চকচক করছে, পরিপাটি চুল। বেনাফ বলল, আপনি কি চান আমি জানি না, তবে আমার পরিবার অপেক্ষা করছে আমার জন্য, বাসায় ফিরতে হবে এক্ষুনি। মানুষটি বলল, তুমি কোথাও যাবে না আশিকম, এখন থেকে এখানেই থাকবে। বেনাফ আর বেশি কিছু বলতে পারল না, পরক্ষণেই অজ্ঞান হয়ে নেতিয়ে পড়ল। ওয়ানাইজা বারবার মোবাইল ফোন দেখছে, কতবার যে কল করেছে বেনাফের সেলফোনে হিসেব নেই। গতকাল একসাথে সাজতে গিয়েছিল পার্লারে, কিন্তু এরপর থেকে হঠাৎ উধাও হয়েছে মেয়েটি। ঘরজুড়ে কিছু কাছের মানুষ বিয়েতে শরিক হতে এসেছিল, জেইনের ঘর থেকেও প্রায় সবাই চলে এসেছিল, কিন্তু বেনাফকে কোথাও খুঁজে পেল না। মিসেস সাফিয়া গতকাল থেকেই বারবার জ্ঞান হারাচ্ছে, আর ছোট বোন ইরাম এরও কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। ওয়ানাইজা জানে বেনাফের এমন কেউ নেই যার সাথে সে বিয়ের দিন পালাবে, তাছাড়া জেইনকে সেও পছন্দ করে, এটা নিজের মুখেই স্বীকার করেছিল, তবে এখানে নিশ্চয় খুব খারাপ কিছু ঘটেছে। বেনাফ চোখ মেলে দেখল সামনে কেউ একজন বসে আছে, আবছা থেকে সবকিছু পরিষ্কার হতে লাগল। সিলিংয়ের উপর ঝাড়বাতি জ্বলছে। ফুটবল শরীরে কেবল চোখ ঘোরাতে পারল। একজন মহিলা তাকে তুলে বসালো, পরিধেয় কাপড়ে বোঝা যাচ্ছে পরিচারিকা হবেন। সযত্নে বেনাফকে আটশোয়া করে বসালো, তারপর বলল, ম্যাডাম আসুন, আপনার কাপড় বদলে দিই, তারপর কিছু খেতে হবে। ডাক্তার বলেছে আপনি অনাহারে জ্ঞান হারিয়েছেন। একটু পর বেনাফকে এক সেট কাপড় পরিয়ে খেতে দিল। মেয়েটি কিছু খাচ্ছে না দেখে মহিলা কাছে এসে স্যুপের বাটি নিয়ে বসল। নিন, আমি দিচ্ছি। বেনাফ আস্তে আস্তে কিছুটা চিকেন স্যুপ খেয়ে বলল, আমি এখন কোথায় আছি? মিস্টার ফুরকান ইয়াসির সাহেবের বাসায়। ফুরকান? জি। কিন্তু আমি তো এই নাম আগে কখনো শুনিনি। তবে আমাকে কেন এভাবে আনা হয়েছে? মহিলা খাবারের ট্রে গুছিয়ে বলল, একটু পর স্যার এসে পড়বেন। আমি যাচ্ছি, কিছু লাগলে আওয়াজ দিবেন। কিছুতেই মনে পড়ছে না এমন নামের কাউকে দেখেছে কিনা সে। হঠাৎ দরজায় আওয়াজ হতেই সতর্ক হয়ে তাকাল। ভেতরে প্রবেশ করল একজন সুপুরুষ, ছিমছাম দীর্ঘদেহী, মুখে সাইজ করা চাপ দাড়ি, ফর্সা বরণ। বয়স হয়তো 30 পার করেছে। বেনাফ ওড়নাটা মাথায় টেনে নিল। ফুরকান স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, তুমি নাকি খাবার খাওনি? বেনাফ কিছু বলল না, মাথা নিচু করে রইল। আসলে তার খুব রাগ হচ্ছে এই লোকের উপর, কিন্তু ভয় দেখাতে পারছে না। এখন সে কেবল জানতে চায় নীরবে, এদের উদ্দেশ্য কি? তুমি খাবার না খেলে ওরা সবাই শাস্তি পাবে। চকিত চোখে তাকালো সে, কি বলছে এই লোকটি? ফুরকান মুচকি হাসল, বাহ, তুমি অন্যদের কথা বেশ ভাবো দেখছি। বেনাফের খুব কান্না পাচ্ছে, এই মানুষগুলো কেউ তার প্রশ্নের উড় দিচ্ছে না, কেবল নিজেদের মনমতো কথা বলে যাচ্ছে। ফুরকান দ্রুত কাছে গিয়ে বলল, আশেকুন, কাঁদছ কেন তুমি? কোথাও ব্যথা পেয়েছ? বেনাফ অবাক হলো লোকটিকে বিচলিত হতে দেখে। কাছে আসবেন না একদম, কে আপনি? আমি তো আপনাকে কখনো দেখিনি।
ফুরকান পাশে বসে বলল, তুমি বিশ্রাম নাও, আগামীকাল পরিচয় দিব। এক প্রকার বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠল বেনাফ, আপনারা কি পেয়েছেন আমাকে যেমন ইচ্ছে তেমন করবেন? আমি এক্ষুনি চলে যাব। বিছানা থেকে উঠেই বাইরে যাওয়ার জন্য উদ্যত হল। পেছনে থেকে ফুরকান হাত ধরে ফেলতেই বেনাফ বলল, খবরদার আমাকে ছোবেন না। আমাকে ছোঁয়ার অনুমতি কারো নেই। ফুরকান আলগোছে হাত ছেড়ে বলল, ঠিক আছে ধরছি না, তুমি শান্ত হও। না, আমি চলে যাব। ফুরকান পকেটে হাত গুজে জোরে জোরে ডাকল, কে আছো এখানে? মিস আমিনা দৌড়ে এলো, জি স্যার। ম্যাডামকে সামলাও, আমি একটু পরেই আসি। তখনের পরিচারিকা মহিলাটি নত মাথায় হ্যাঁ সম্মতি দিয়ে বেনাফকে ধরে বসালো। বেনাফ বলল, হচ্ছেটা কি? আপনারা কেন আমার সাথে এমন করছেন? উনি কে আমাকে তুলে আনার? জেইন যথেষ্ট চেষ্টা চালাচ্ছে বেনাফকে খোঁজার, কিন্তু এখনো কিছু হাতে আসেনি তার। অস্থিরতায় মনে পড়ল বেনাফকে সে প্রথম যেদিন দেখেছিল সেই ঘটনাটি। বাহরাইনের আরেকটি শহর রিফাতে গিয়েছিল কিছু খারাপ মানুষের খোঁজে। ইনফরমেশন ছিল সেই শহরে কোনো একটা গ্যাং অ্যাটাক করবে। মানুষের ভিড়ে হঠাৎ চোখে পড়ল বেনাফ শাহকে, কিন্তু উপরে তাকাতেই দেখতে পেল কেউ রাইফেল তাক করে রেখেছে তার দিকে। বেনাফকে ধরে দ্রুত সরিয়ে নিল সে। মেয়েটি কেবল অবাক চোখে তাকিয়েছিল। পরক্ষণেই গুলির শব্দে সবাই হন্তদন্ত করে ছুট লাগালো, আর মেয়েটি কানে হাত দিয়ে জেইনের বুকে লুকিয়ে পড়েছিল। জেইন সব ভুলে কেবল মেয়েটিকে আশ্বস্ত করল তার কিছু হবে না বলে। সেই ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল। মিশনটিও সফল হয়নি, তবে এখনও চলমান। মিসেস রাবিয়া বেনাফের মাকে সান্ত্বনা দিয়ে বলল, তোমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ কর, যা তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, এবং ওই অঙ্গীকারকে যা তোমাদের কাছ থেকে নিয়েছেন, যখন তোমরা বলেছিলে আমরা শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহকে ভয় কর। নিশ্চয়ই আল্লাহ অন্তরের বিষয় সম্পর্কে পুরোপুরি খবর রাখেন। সূরা আল মাইদাহ ৭। সাফিয়ে ভরসা রাখো, যা হয় তার পেছনে কোনো না কোনো কারণ থাকে, অযথা কিছুই হয় না। যদি কারো সাথে খারাপ হয় তাতেও কিন্তু কল্যাণ লুকিয়ে থাকে, আমাদের জ্ঞান সীমিত বলেই বুঝতে পারি না। আল্লাহর নিকট আসমান ও জমিনের কোনো বিষয়ই গোপন নেই। সূরা আল ইমরান ৫। আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। সূরা আন-নাবা ৮। তবে কি আমার জীবনে এই মানুষটি ছিল? বেডরুমে বসে আছে বেনাফসা। ভাবলেশহীন চেহারায়, মনে হচ্ছে সুন্দর প্রাণহীন বধূ। একটু আগেই তার বিয়ে হয়ে গেছে ফুরকান ইয়াসিরের সাথে। কথাটা ভাবতেই চেহারায় ফের অসহায়ত্ব ফুটে উঠেছে। দরজার নবঘুরে কেউ ভেতরে প্রবেশ করল, চোখ তুলে দেখার ইচ্ছা জাগল না বিন্দু মাত্র। ফুরকান এসে বসল তার সামনে। চাহনিতে প্রশান্তি নিয়ে বেনাফের হাত দুটো স্পর্শ করল। মেয়েটির যেন গোড় ভাঙল, এক ঝটকায় হাত টেনে নিল। ফুরকান মুচকি হাসল, পকেট থেকে ছোট্ট একটি বক্স বের করে খুলে ধরল বেনাফের সামনে। নাও তোমার ফার্স্ট নাইট গিফট। মেয়েটি তাকিয়ে রইল জলজল করা পিয়ার কাঠ হীরের আংটির দিকে। আটকে রাখা চোখের জল শেষমেশ ঝরে পড়ল। কাঁপা কাঁপা ঠোঁটে বলল, আপনি আমার অন্তর আত্মাকে মেরে ফেলেছেন আজ। এই মুহূর্তে নিজেকে মৃত ছাড়া কিছুই মনে হচ্ছে না আমার। সুতরাং আমার থেকে কিছুই আশা করবেন না। ফুরকান মৃদু হেসে বলল, সবে তো শুরু। এই মুহূর্ত থেকেই তুমি আমার খুবই ব্যক্তিগত একজন, যাকে আমি জানব, বুঝব, দেখব। বেনাফ পাথুরে মূর্তির ন্যায় শুধু জবাব দিয়ে যাচ্ছে, না, আপনি আমার কেউ নন। যাদের দিকে তাকিয়ে বিয়ে করেছ তাদের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে। সাথে সাথে তাকালো মেয়েটি, চেহারায় রাগ ফুটে উঠেছে। ফুরকান হাসল, এই যে তাকালে আমার দিকে। যত আমাকে দেখবে তত গভীরে নিয়ে যাব তোমায়। অনামিকা আঙ্গুলে আংটি পরিয়ে দেওয়ার পর সাথে সাথেই খুলে ছুঁড়ে ফেলল বেনাফ। বলল, আপনার কিছুই আমার চাই না। আমার চোখের সামনে না পড়লেই বেশি ভালো থাকব। ফুরকান বিছানা থেকে আংটিটি আবার খুঁজে নিয়ে বলল, প্রমিজ, তুমি তোমার পরিবারকে রোজ দেখতে পাবে আর যেমন দেখেছ। এবার বেনাফ বাধা দিল না, শান্তভাবেই আংটি পরে নিল। ফুরকান হাতে চুমু খেয়ে বলল, আমি জানি তুমি খুব শান্ত একটি মেয়ে, তবে বিশ্বাস কর তোমার সব রূপেই আমি মুগ্ধ। তাই ইচ্ছে মতো নিজেকে প্রকাশ কর, আমার আপত্তি নেই। বেনাফ কড়া চোখে তাকিয়ে বলল, দয়া করে আমার সামনে আসবেন না। সেটা সম্ভব না। অন্য যা কিছু চাইবে এনে দেব। ফুরকান বলল, ক্লান্ত তুমি শুয়ে পড়ো। ইয়াসির
ওই মাফিয়ার সাথে জড়িত লোকটি? হ্যাঁ স্যার, ইনফরমেশন অনুযায়ী তার লোকেরা নিয়ে গেছে বেনাফশা ম্যাডামকে। লাল চোখ জোড়া যেন আরও তেতে উঠেছে কথাটা শুনে। জেইন ভেবেই পাচ্ছে না বেনাফের সাথে এই লোকের কি কানেকশন হতে পারে। দুজন পুলিশ কর্মকর্তা বলল, স্যার এখনো স্পষ্ট কোনো কারণ পাচ্ছি না, তবে ওই যে আপনি রিফা শহরের একটি অপারেশনে ছিলেন। হ্যাঁ, ওই দিন ফুরকান ইয়াসির লিড করেছিল কাজটা। হোয়াট? জেইন যেন বেশ বিড়ম্বিত হলো। ওই একই দিনেই বেনাফকে সে প্রথমবার দেখেছিল, তবে কি ফুরকান ইয়াসির ও বেনাফকে তখন থেকেই চিনত? আরেকজন পুলিশ কর্মকর্তা বলল, স্যার তবে এখনো পর্যন্ত কোনো প্রকার যোগাযোগ তারা করেনি। কোনো কিছুর বিনিময় কিংবা শর্ত দেয়নি। আহমেদ যোগ করল, এটা কোনো প্রকার ব্যক্তিগত কারণ নয় তো? জেইন দীর্ঘশ্বাস ফেলে বলল, কারণ যাই হোক আমি পিছু ছাড়ব না। বেনাফকে আমি খুঁজে বের করবই। ফুরকান ইয়াসির ভালো করেনি, এর প্রতিদান ভয়ঙ্কর দিব। বেনাফ ভেবেছিল বিছানায় সে একা শোবে, কিন্তু ফুরকান এতটা ভদ্রতা দেখায়নি তার সাথে। মাঝরাতে ঘুম ভেঙে গিয়ে দেখতে পেল পাশে লোকটি ঘুমুচ্ছে। এরপর আর ঘুম এলো না, তার আস্তে করে উঠে নেমে যেতে চেয়েছিল, কিন্তু পারেনি, লোকটি কড়াভাবে নিষেধ করেছে। হাজার হলেও পুরুষ মানুষ বেশি অবাধ্যতা করলে যদি হিতে বিপরীত হয়। ভোরে আজানের মধুর ধ্বনিতে উঠা বেনাফের রোজকার অভ্যেস। যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই মহাসাফল্য। সূরা আল বুরুজ 11। নামাজের সালাম ফিরিয়ে বিছানার উপর চোখ পড়ল। ঘুম ঘুম চোখে কেমন করে চেয়ে আছে লোকটি। মিষ্টি হেসে বলল, আমার দেখা সবচেয়ে সুন্দর মুহূর্ত এইটি আসে কম। এমনভাবে তাকিয়ে থাকতে দেখে বেনাফের খুব অস্বস্তি হলো, মন চাইল দৌড়ে পালাতে, কিন্তু যাবে কোথায়? ডক্টর এলিফাত ছুটির দিন মগ হাতে নিয়ে বারান্দায় গেল। সামনের বাড়িতে আরও একজন প্রফেসর থাকে, মিসেস রিনা, যার কাছে অনেকেই প্রাইভেট পড়তে আসে। ওয়ানায় যাও সেখানে পড়তে আসে, তবে ফাজিল মেয়েটি যখন থেকে এলিফের বাসা চিনেছে রোজ দুষ্টুমি করে কিছু না কিছু রেখে যায় দরজার সামনে। এই যেমন কখনো বোতল ভরা পোকামাকড়, আঠালো গন্ধযুক্ত পদার্থ। একবার তো গিফট বক্স খুলে বেশ জোরে ঘুষিয়ে এসে পড়েছিল নাকে। আবার প্রাঙ্কগুলোর ভিডিও করে আপলোডও করে দেয়। প্রথমে বুঝতে না পারলেও পরে এলিফ বুঝতে পেরেছে এইসব বাচ্চাসুলভ কাজ এই মেয়েটির ছাড়া আর কারো নয়। ভাবতে ভাবতেই চোখের সামনে দেখতে পেল ওয়ানাইদাকে সামনের বাড়ি থেকে বের হয়ে উঠানের বেঞ্চে বসে আছে। গত এক সপ্তাহ দেখা যায়নি তাকে, তবে আজ মেয়েটিকে অন্যরকম দেখাচ্ছে। মনমরা হয়ে আছে, চোখে চঞ্চলতা নেই। এলিফ আর দাঁড়ালো না, ঘরের ভেতর চলে গেল। রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে বেনাফ। জেইনের প্রাণ যেন ফিরে এলো। বেনাফ দৌড়ে এসেছিল তার দিকেই, কিন্তু হঠাৎ মাঝখানে কালো একটি গাড়ি এসে জোর করে তুলে নিয়ে গেল তাকে। কানে ভেসে এলো একটি নাম, জেইন বাঁচাও আমাকে, প্লিজ নিয়ে যাও আমায়। ধরফরিয়ে উঠে গেল জেইন, প্রচণ্ড ঘাম ছেড়েছে শরীর। রাত এখন 3:10। ঘড়ি থেকে চোখ সরিয়ে পানির বোতলে মুখ লাগালো। মোবাইল ফোনের গ্যালারিতে বেনাফের ছবি বের করা আছে। দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল সে। এই কদিন ঘুমাতে পারেনি বিন্দুমাত্র। বেনাফ, কেমন আছো তুমি? তোমার কি কষ্ট হচ্ছে? ভীষণ অপারগতায় ভুগছি আমি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। পরের দিন গোসল সেরে একটি লাল কালো কামিজ সেট পরে চুল আঁচড়ে নিচ্ছিল বেনাফ। আয়নার সামনে নিজেকে অনেকদিন দেখা হয়নি। বিবাহিত জীবনে নাকি মেয়েদের বেশ পরিবর্তন হয়। হাঁটু অবধি লম্বা চুলগুলো ভেজা। পরিচারিকা বলল, ম্যাডাম চুলগুলো আমি শুকিয়ে দিই, হেয়ার ড্রায়ার রাখা আছে আপনার পাশেই। না, আমার এভাবেই ভালো লাগে, নিজেই শুকিয়ে যাবে। ঘরের ভেতর ফুরকান আসতেই রুম থেকে সবাই বেরিয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে বেনাফের দিকে তাকাল। পেছনে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালে বেনাফ সরতে চাইল, কিন্তু সে দিল না। তার লম্বা চুলগুলো দেখতে দেখতে স্পর্শ করল। কানের কাছে মুখ নিয়ে বলল, চমৎকার চুল তোমার, আজই আবিষ্কার করলাম। আমি রোজ নতুন করে তোমাকে আবিষ্কার করতে চাই আশিকুম। বেনাফ ধাক্কা দিয়ে সরে যেতে চাইলে তার হাত শক্ত করে ধরে আবার কাছে টেনে আনে ফুরকান। জোরাজোরি করতে করতে ফুরকান হাসল, ব্যথা পাবে তো, এমন কেন কর বলো তো? ছাড়ুন বলছি। আমার আপনাকে একটুও সহ্য হয় না। খারাপ মানুষকে আগে থেকেই এড়িয়ে চলতাম আমি, আর আপনি কি না আমায়? ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল মেয়েটি।
ফুরকান আলতো হাতে তার মুখ আবার নিজের দিকে ফিরিয়ে বলল, ঘৃণা কর আমাকে, তাই তো? বেনাফ কিছু বলল না। ফুরকান আবার বলল, তাতে আমার ক্ষতি নেই, আজীবন রয়ে গেলেই আমার চলবে। বেনাফ রেগি কান্নার দলা পাকানো কণ্ঠস্বরে বলল, আপনার কারণে আমার সব আশা ভেঙে গেছে। বউ সেজেছিলাম কারো, মা বোন সবাই বিয়ে নিয়ে কত খুশি ছিল, কিন্তু আপনি। মুহূর্তেই সামনে থাকা শান্ত পুরুষটা গর্জন করে উঠল, খবরদার দ্বিতীয় কোনো পুরুষের কথা মনে আনবে তো। আমি যেমন আনতে চাইছিলাম মুখে, ঠিক তেমন করে তুমি মনেও আনতে পারবে না। কিন্তু আমি শুধু তাকেই। কথা শেষ হওয়ার আগেই ফুরকান কোলে তুলে নিয়ে বিছানায় ফেলল বেনাফকে। হতভম্ব মেয়েটি কিছু বোঝার আগেই তার উপর ঝাঁপিয়ে পড়ে দুহাত চেপে ধরল মানুষটি। হালকা নীল চোখের আগের বহিঃপ্রকাশ, শক্ত চোয়ালে বলল, তোমাকে পাওয়া কি খুব কঠিন আমার নিকট? পারবে আমার কাছ থেকে নিজেকে ছাড়াতে? বেনাফ চেষ্টা করল ছুটতে, কিন্তু কিঞ্চিত পরিবর্তন হলো না কিছুর। এক বিঘাত দূরত্বে দুজনের মুখ। ফুরকান বলল, নারী দেহের লোভে তোমাকে এনেছি বলে মনে হয়? বেনাফের চোখে অশ্রুর সাথে ভয় যোগ হলো, ততক্ষণাৎ ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে গেল ফুরকান। পেছনের দিকে উদ্দেশ্য করে বলল, জেনে রেখো, আমার জীবনে আসা প্রথম নারীকেই আমি বিয়ে করেছি। আমার করে নিয়েছি, কে কি ভাবলো তাতে আমার বিন্দু মাত্র যায় আসে না। ফুরকান ইয়েসিডিজি চেয়ারে বসে আছে, তার দুজন কর্মচারী সামনে দাঁড়িয়ে বলল, স্যার, পুলিশ আবার ডিস্টার্ব করছে। কল হিম রাইট নাও। কর্মচারীর একজনের নাম ইরফান, সে ফোন এগিয়ে দিয়ে বলল, স্যার নিন। কলের ওই প্রান্তে জেইন ছিল। ফুরকান বলল, তুমি নাকি আমাকে খুঁজছ? জেইন চিনতে পেরে বলল, মিস্টার ইয়েসির নাকি? ইয়েস মিস্টার আলবানি। বিশ্বস্ত, নিষ্ঠাবান, নীতিবান মানুষদের আমার খুব ভালো লাগে, তবে আমার বিপক্ষে দেখাতে এসো না। জেইন হাসল, এত বছর প্রফেশনাল ইস্যু ছিল, কিন্তু এইবার তো খুবই ব্যক্তিগত, সো দিস টাইম আই এম ড্যাম সিরিয়াস। ফুরকান বলল, তাই নাকি? ব্যক্তিগত কারণ বলতে কি বুঝাচ্ছ? বীর সাজতেন চাইছ? একটা অসহায় মেয়েকে তুলে নিয়ে? ফুরকান দীর্ঘশ্বাস টেনে চোয়াল শক্ত করে বলল, শি ইজ মাইন। জেইন যেন ঝটকা খেল, তোমার মাথা ঠিক আছে? বেনাফ শাহ আমার হবু স্ত্রী, ওকে নিয়ে উল্টো পাল্টা কথা আমি সহ্য করব না। ফুরকান হাসল, হবু স্ত্রীর জন্য রেগে যাচ্ছ, তবে আমি তোমায় কি করব বলো? যার নাম তুমি মুখে নিয়েছ, সে আমার স্ত্রী এখন। জেইন হতভম্ব হয়ে গেল। ফুরকান বলল, পরে কথা হবে, ধাক্কা সামলাও আগে। টেক কেয়ার। বেনাফের চেহারা ভেসে এলো জেইনের মনে। কি করে একবার তার সাথে কথা বলা যায়? তাকে কিভাবে বাঁচাবে এই বেড়াজাল থেকে? এত বড় একটা কথা সে নিশ্চয় মজা করে বলবে না। একটু পর আহমেদ এসে বলল, স্যার, তবে কি সত্যিই ফুরকান তাকে? জেইন থেকে রাখা কপাল থেকে হাত সরিয়ে আহমেদের দিকে তাকালো। এত বিধ্বস্ত চেহারায় সে আগে কখনো দেখেনি জেইনকে। চোখ দেখেই বোঝা যাচ্ছে হয়তো গোপনে কেঁদেছে, কিন্তু পুরুষদের যে কাঁদতে নেই। আহমেদ সেই শুরু থেকেই জেইনের সাথে কাজ করছে, তাই কিছুটা বুঝতে সক্ষম। অনেক কেস একসাথে সলভ করেছে তারা, কিন্তু এভাবে ভেঙে পড়তে কখনোই দেখেনি সে জেইনকে। সবার হয়তো ব্যক্তিগত কিছু প্রিয় ব্যাপার থাকে, যেখানে আঘাত করলে ফুটবল হয়ে পড়ে। অনেকটা সান্ত্বনা দিয়ে বলল, স্যার, পাপি যতই শক্তিশালী হোক, পাপের শেষ একদিন হতেই হয়। আচ্ছা, তোমার কি মনে হয় বিয়ের ব্যাপারটা সে আমাকে রাগানোর জন্য বলেছে? স্যার, ওদের বিশ্বাস নেই, সত্য হতে পারে আবার নাও হতে পারে। এই ধরনের ক্রিমিনালগুলো প্রায় ইতর প্রকৃতির হয়। যদিও ফুরকানকে আমরা জানি না। আমিও সেই ভাবনায় মরছি, হঠাৎ করেই যেন আমার তেষ্টা পেয়ে বসেছে, বেনাফের সাথে এক্ষুনি কথা বলতে চাই আমি। স্যার, অস্থির হবেন না, আপনাকে এভাবে দেখার অভ্যাস আমার নেই। জেইন চেয়ার থেকে উঠে পায়চারি করল। বেনাফ বসে আছে বেকুনিতে। পুরোটা জুড়ে নানান গাছে ভরা, ফুলের সুবাস ছড়াচ্ছে, নিচে বিছানো ঘাসের কার্পেট। গাছের সাথে ঝুলছে টিমটিম করা নানান আলোর বাতি। দড়ি পেঁচানো নরম দোলনা। এত সুন্দর পরিবেশে যে কারোই হারানোর কথা, কিন্তু বেনাফ শাহ অন্যমনস্ক হয়ে আছে। ফুরকান এসে দাঁড়িয়ে দেখল সবটা। নীরবে চলে গেল সেখান থেকে। খানিক বাদে একজন পরিচারিকা এসে বলল, ম্যাডাম আসুন, আপনাকে তৈরি করে দেই। কিসের জন্য? স্যার বলেছেন বাইরে যেতে হবে, তাই।
ঠিক আছে, শুধু কাপড় বের করে দিলে হবে, আর কিছুই চাই না আমার। জি ঠিক আছে। বেনাফ বেশ দামি কাপড়ের হালকা গোলাপি জামা পরে বসে আছে। ফুরকান ঘরের ভেতরে এসে কিছুক্ষণ দেখল তার দিকে, কিন্তু বেনাফ দুবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। ফুরকান ড্রয়ার থেকে একটি বক্স বের করে আনল। বেনাফের পাশে বসে বলল, নাও এসব পরে নাও, সব তোমার জন্য এনেছি। না, ওসব কিছু লাগবে না। সোনার খাঁচায় পাখিদের খুশি হতে দেখেছেন কবু? ভুল বুঝছো আশিকুম, এটা খাঁচা নয়, তোমার জন্যে গড়া ভুবন। বেনাফ তুচ্ছ করে হেসে বলল, সমঝোতায় বড় হওয়া আমি। আলাদা ভুবন? ওসব আপনাদের জন্যে, আমি নিজের ছোট্ট ঘরে দুবেলা খেয়ে পরিবারের সাথে ঘুমোতে পারলেই খুশি। ফুরকানটি বলছে রইল। বেনাফ এবার নরম গলায় চোখে চোখ রেখে বলল, দয়া করে যা হয়েছে সব ভুলে আমাকে নিজের জগতে ফিরে যেতে দিন। প্রতিজ্ঞা করছি আমি কাউকে কিছু বলবো না। ফুরকান মুচকি হাসল, খুব কষ্ট পেলাম আশিকুম। তোমার ভাবনায় আমার জন্য বিন্দুমাত্র মায়া নেই, না হলে এত সহজে ভুলে যেতে বলতে না। বেনাফ বসে পড়ল নিচে, হাত জোর করে কান্নারত অবস্থায় বলল, দয়া করে যেতে দিন। বর্তমান, ভবিষ্যৎ কোনোকালেই আপনি আমায় সুখী করতে পারবেন না। এসব আমায় সুখ দেয় না। আপনি আমার স্বাধীন জীবনকে কিভাবে বন্দী করতে পারেন বলুন? জেলে কি আদৌ কেউ খুশি থাকে? আহত চোখে বলল, আমাকে তোমার জেল মনে হয়? কি নেই এখানে? তুমি যা চাইবে সপ্তাহে হাজির হয়ে যাবে, বিনিময়ে শুধু একটু মায়া চাই আমার প্রতি, আর কিছুই তো না। এটা কি খুবই কঠিন? দেখুন, অন্য নারীর চাওয়া আমি বলতে পারবো না, তবে আমার কাছে ওই পুরনো জীবনটাই প্রিয়, যেখানে চাইলেই সবকিছু পাওয়া যায় না। সংগ্রাম করে বাঁচাতে হয়। নিজের জন্য বিনোদনের সময় খুব কষ্টে চেয়ে নিতে হয়। ফুরকান কিছু না বলে বেনাফকে বিছানায় বসিয়ে সে নিচে বসে পড়ল। বক্স থেকে একজোড়া সোনার নুপুর নিয়ে বেনাফের পায়ে যত্ন করে পরিয়ে দিল। তারপর হাতে চুড়ি, গলায় লকেট যুক্ত চেইন পরিয়ে বলল, তুমি ছাড়া এরা অসম্পূর্ণ, ঠিক আমার মতো। তোমার এসব ছাড়াও চলবে, কিন্তু আমাদের যে চলবে না। বেনাফ অবাক হলো, কেন এই মানুষটি এভাবে কথা বলে? কারো চেহারা দেখে কিভাবে ভালোবাসা যায়? সে তো আমায় জানে না। এলিফ লেকচার শেষ করে বের হয়েছে। করিডোর দিয়ে যাওয়ার পথে হঠাৎ কান্নার আওয়াজ শুনে থেমে গেল। লাঞ্চ টাইম, তাই ছাত্রছাত্রী এই দিকটায় খুবই কম। গুনগুন শব্দে এলিফ কিছুটা এগিয়ে গেল ক্লাসরুমের দিকে। এলিফ বলল, কে তুমি? কান্না করা মেয়েটি চুপ হয়ে গেল। নিজেকে সামলানোর চেষ্টা করে চোখ মুখ মুছতে লাগল। এলিফ আরও একটু এগিয়ে গিয়ে বলল, কেউ কিছু করেছে তোমার সাথে? ওয়ানাইজা পিছে ফিরতেই দুজনে চমকে গেল। তুমি? কিছুক্ষণ পর এলিফ আর ওয়ানাইজা এসেছে ক্যাফেটেরিয়ায়। ওয়ানাইজা ফ্রেশ হয়ে এলি এলিফ তাকে টিস্যু দিয়ে বলল, এবার বলো কি হয়েছে? তেমন কিছু না স্যার, আমি ঠিক আছি। এলিফ আর একটু পরখ করে দেখল মেয়েটি চোখ লুকোচ্ছে। আমার দিকে তাকাও। ওয়ানাইজা একটু অবাক হলো এমন কথায়। তারপর তাকিয়ে বলল, জি বলুন। তুমি কি কোনো অঘটন ঘটিয়েছ? মানে? মানে কারো সাথে ঝগড়া কিংবা মজা করতে গিয়ে বিপদে পড়েছ? ওয়ানাইজা চটে গিয়ে বলল, আপনার কি আমাকে ওরকম মনে হয়? মনে হওয়ার কি আছে? তুমি তো এমনই। যে যেমন তার তেমনই মনে হয় সবকিছু। ওহ তাই নাকি? জি হ্যাঁ। এলিফ আবার জিজ্ঞেস করল, তোমার কি ব্রেকআপ হয়েছে? ব্রেকআপ? আমার তো বয়ফ্রেন্ডই নেই। ততক্ষণাৎ ওয়ানাইজা প্রশ্ন করল, এক সেকেন্ড, আপনি কি ইনডিরেক্টলি আমি সিঙ্গেল কিনে জানতে চাইছেন? কি? এপাশ ওপাশ তাকিয়ে এলিফ বলল, মাথা মোটা মেয়ে, আমি তোমার কান্নার কারণ খুঁজছিলাম। ওয়ানাইজা আবার চুপসে গেল, মনে পড়ে গেল তার কান্নার কারণ। তখনই টেবিলে রাখা মোবাইল ফোনে কল এলো, ফুরকান বেই নামে। ওয়ানাইজা সেই নাম পড়ে নিয়ে বলল, যাচ্ছি আমি। এলিফ বলল, বসে অপেক্ষা কর, আমি কল অ্যাটেন্ড করে আসছি। ওয়ানাইজা ভাবল সে এলিফকে বেনাফের ব্যাপারে বলতে চায় না। তার চেয়ে ভালো এখন কেটে পড়া। বেনাফ গাড়িতে বসে ভাবছে, আর যাই হোক ফুরকান তাকে ছাড়বে না, তাই নিজেই কিছু একটার উদ্যোগ নিবে। সে এখান থেকে আজই পালানোর চেষ্টা চালাবে। ঘর থেকে পালানো সম্ভব নয়, তবে বাইরে যদি কিছু একটা করা যায়। জেইন নিশ্চয় তার খোঁজ করছে, একটি বার চেষ্টা করে দেখা যাক। অতঃপর যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে ও তাকে দৃঢ়ভাবে অবলম্বন করে,
তাদেরকে তিনি তার দয়া ও অনুগ্রহের মধ্যে প্রবেশাধিকার প্রদান করবেন এবং তার নিকট পৌঁছানোর জন্য তাকে সরল পথে পরিচালিত করবেন। আন-নিসা ১৭৫। রাইফেলের এক একটি শুটিংয়ের আওয়াজে বেনাফশা কেঁপে উঠছে। ফুরকান তাকে এমন একটা জায়গায় বেড়াতে আনবে সে কল্পনাও করেনি। একের পর এক দারুণ নিশানা লাগাচ্ছে সে। পাশে দাঁড়ানো কর্মচারী ইরফান বলল, স্যার আপনি তো শুটিং স্পোর্টসে সবসময় চ্যাম্পিয়ন হতেন, তারপরও প্রতি সপ্তাহে এখানে এসে প্র্যাকটিস করেন। ফুরকান নিশানা লাগিয়ে বলল, তুমি যতই ভালো হও না কেন, চর্চায় না থাকলে আস্তে আস্তে সব বদলে যাবে। বেনাফ কিছুটা পেছনে বসে আছে একটি আরামদায়ক সোফায়। ফুরকান পাশে এসে হাঁটু ব্যাট করে নিচু হয়ে বলল, আশেকুন তুমি শিখবে? চেষ্টা করে দেখো একবার, চলো। বেনাফ ঠোঁট ব্যঙ্গ করে শব্দহীনভাবে কি যেন বিড়বিড় করল, তারপর ফুরকানের দিকে তাকিয়ে বলল, সর্বপ্রথম আপনাকেই মারব। ফুরকান হাসল, ঠিক আছে মেরো, প্রিয়তমার হাতে না হয় মরলাম, তাতে কি? বেনাফ চোখ বড় করে তাকালে। ফুরকান বলল, এতটা হালকা নিও না আমাকে, আশেকুন তুমি চাইলে সবই করতে পারি। বেনাফকে হাত ধরে তুলে রাইফেল ধরিয়ে দিয়ে টার্গেট করতে বলল। এসব বস্তু সিনেমায় দেখে থাকলেও বাস্তবে কখনো দেখেনি মেয়েটি। প্রথম ছোঁয়াতেই বেশ ভারী মনে হলো। ফুরকান পেছনে থেকে দাঁড়িয়ে অতি ঘনিষ্ঠভাবে তাকে টার্গেট করা শিখাচ্ছে। বেনাফ নড়েচড়ে বলল, দূরে থাকুন আমার থেকে। ফুরকান মুচকি হাসল, তুমি নিজেই বলবে ছুতে। কখনোই না। ফুরকান মোবাইল বের করে সিসিটিভির ফুটেজ দেখালো, তাতে তার মা বোনের ঝলক দেখা যাচ্ছে। তারা বর্তমান সময়ে কি করছে, কোথায় যাচ্ছে। বেনাফ রাইফেল হাতে ফুরকানের দিকে তাক করে বলল, করব শুট? মেরে দিব? ফুরকান সেলফোন পকেটে রেখে বেনাফের কাছে এসে বলল, শুনেছি স্ত্রীরা প্রার্থনা করে স্বামীর আয়ু বৃদ্ধির। আর তুমি কিনেছি? হাত দিয়ে নামিয়ে দিল তাক করা রাইফেল। বেনাফ আমতা আমতা করে বলল, দেখুন আপনার জীবন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি কেবল আপনি বিহীন ঠিক আগের মতো বাঁচতে চাই। ফুরকান এক টান দিয়ে রাইফেল কাছে আনলো, সাথে বেনাফ ও কাছে চলে এলো। আশেকুম আমি তোমাকে প্রথম দেখেছি এই রাইফেলের মাধ্যমেই। কর্মব্যস্ত রাস্তার ভিড়ে কারো উপর নিশানা ধরতে গিয়ে হঠাৎ তুমি চোখে পড়লে। হয়তো তোমার বিশ্বাস হবে না, কিন্তু আমার মনে হয়েছিল এত নিষ্পাপ নির্মল নারী আমি এর আগে দেখিনি। প্রথমবার আমি টার্গেট মিস করেছিলাম, শুধু দেখেই গেলাম ট্রিগার দাবানোর কথা বেমালুম ভুলে গিয়ে। পাশ থেকে আমার লোকেরা যখন সেই কাজকে পরিণতি দিচ্ছিল, আমার মনে প্রথমবার ভয় জেগে বসেছিল, যদি তোমার কিছু হয়ে যায়। এরপর তোমাকে আর খুঁজিনি। হারিয়ে ফেললাম, ভাবলাম হয়তো মাঝে মাঝে এমন হয় মানুষের সাথে। অন্য এক শহরে আবার 6 মাস পর তোমায় দেখলাম, তারপর থেকেই তোমাকে দেখার কৌতূহল আমার বাড়তেই থাকলো। একটা সময় তোমার আনাগোনা নজরদারি করতে লাগলাম। হয়তো তুমি কিছুটা আন্দাজও করতে পেরেছিলে। বেনাফ শুনেই গেল। ফুরকান তার চারপাশে হাঁটছে আর দেখছে, আবার বলল, জানো, যারা তোমার উপর ক্লোরোফর্ম ছিটিয়েছে, পুলিশ ওদের খুঁজে নেওয়ার আগেই আমি শাস্তি দিয়ে নিয়েছি। বেনাফ চট করে তাকালো প্রশ্নবিদ্ধ চাহনিতে। ফুরকান কেমন যেন দুঃখ ভরা চাহনি দিয়ে বেনাফের গালে এক হাত রাখল। আমি নিজেই জানতাম না তোমাকে দেখার বিন্দু বিন্দু আগ্রহ এত বড় সাগর গড়ে তুলবে আমার ভেতরে। ডক্টর এলিফ অপেক্ষা করছে করিডোরে, ভাবছে মেয়েটি সেদিন পালিয়ে গেল কেন। ফোনে কথা শেষ করে এসে টেবিল খালি দেখেছিল। ওয়ানাইদা কেন উদাস সেটাই জানা হয়নি এখনো। ক্লাস থেকে বের হয়ে ফের উদাসীন হয়ে চলে যাচ্ছিল মেয়েটি। হঠাৎ এলিফ সামনে দাঁড়িয়ে বলল, এসো আমার সাথে। স্যার আপনি? না আমি না, অন্য কেউ। ওয়ানাইজা বলল, উফ, মানে আপনি এখানে কি করছেন? অপেক্ষা। ওয়ানাইজা চট করে চোখ তুলে তাকালো, জি। এলিফ এপাশ ওপাশ ফিরে বলল, কিছু না, চলো কোথাও বসবো। স্যার আমার মুড নেই। অন্য একদিন। ঠিক আছে বসো না, দাঁড়িয়েই বলো। কি বলবো? এলিফ জিজ্ঞেস করল, তুমি কি নিয়ে চিন্তিত? কলেজে কি কিছু হয়েছে? আপনার এত কৌতূহল কেন হচ্ছে জানার? এলিফ ভাবল, আসলেই তো। সে নিজেও জানে না কয়েকদিন ধরে কেন যেন বারবার ওয়ানাইজাকেই মনে পড়ছে তার। হচ্ছে কৌতূহল, এখন কি করব আমি? ওয়ানাইজা ভ্যাবাচেকা খেয়ে গেল, এই কেমন ইম্যাচিউর জবাব। মনে হচ্ছে স্যার নয় কোনো প্রেমিক উত্তর দিয়েছে। স্যার আপনি ঠিক আছেন তো? এলিফ আবার বলল, না নেই,
তোমার কি সমস্যা হয়েছে সেটা বলো জলদি। কিছুটা মন খারাপ করে বলল, ওসব জেনে আপনি কি করবেন? তাছাড়া এসব বড় ব্যাপার নিয়ে কথা বলাও আমাদের সাধ্যের বাইরে। তোমার কি টাকা প্রয়োজন? টাকা? আমি কি ওভাবে কিছু বলেছি? এলিফ অকপটে বলল, হ্যাঁ সাধ্যের বাইরে বললে। ওহ, আমিও না। থাক স্যার, বাদ দিন। আমি যাচ্ছি, এখন এমনিতেই মন ভালো নেই। এলিফ হঠাৎ কি মনে করে যেন হাত ধরে ফেলল। ওয়ানাইজাও বেশ অবাক হলো। এলিফ কিছুটা ধীর গলায় বলল, আর 2 সপ্তাহ পরেই আমি ফিরে যাচ্ছি, হয়তো আর দেখা নাও হতে পারে। ভাবুক হয়ে বলল, ওহ তাই নাকি? তাহলে তো আপনার কোর্সটা নিয়ে আবার পড়তে হবে আমায়। এলিফ অনেকটা সিরিয়াস হয়েই জিজ্ঞেস করল, তুমি কি কোনো বড় বিপদে পড়েছো কিংবা কোনো প্রকার হ্যারাসমেন্ট? মেয়েটি তার চোখের দিকে তাকিয়ে আর অগ্রাহ্য করতে পারল না। মিসেস সাফিয়া দোকানের একক মালকিন হয়ে গেছে হঠাৎ করেই। এতদিন যে পার্টনার ছিল সে বিনামূল্যেই তার নামে লিখে দিয়েছে পুরো দোকান, তাই এখন নিজের বলতে কিছু একটা পেয়েছে জীবনে। তবে মেয়ের সুখে সে এক ফোঁটা খুশি অনুভব করতে পারেনি। আজ যদি বেনাফ সাহেব পাশে থাকতো সে তাকে নির্দ্বিধায় চাকরি ছেড়ে দিতে বলতো। তাছাড়া জেইনের সাথে বিয়েটা হয়ে গেলে সবকিছু অন্যরকম হতো। মেয়ের চিন্তায় মরেই যাচ্ছিল সে, কিন্তু মাঝে একদিন হঠাৎ ভিডিও কলে বেনাফকে দেখতে পেয়েছিল। প্রথমে তার বেশভূষায় অপরিচিত টিকেছিল। উন্নত কাপড়, অলংকার পরিহিতা বেনাফ সাহেবকে পরে চিনতে পেয়ে অবাক হয়েছিল কিছুটা। বেনাফ বলেছিল তার জন্য কোনো প্রকার চিন্তা না করতে, সে ভালো আছে শারীরিকভাবে, তবে তার মন পরিবারের দিকেই পড়ে আছে। বেশি কিছু জিজ্ঞেস করতে না পারলেও মনে মনে স্বস্তি পেয়েছে, যা ভয়ঙ্কর কিছু ঘটেনি। তবে তারপরও মেয়ের জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। ওয়ানাইজা সব খুলে বলল, বেনাফের কিডন্যাপ হওয়ায় তার মন ভালো নেই। সবটা শুনে এলিফও বেশ চিন্তিত হল। কি নাম বলেছে পুলিশ ওই লোকের? ওয়ানাইজা মুখ ঝুলিয়ে বলল, ফুরকান ইয়াসির হয়তো নাম ছিল। এলিফ কিছু একটা ভাবল, তারপর বলল, ওহ আচ্ছা। আসলেই চিন্তার বিষয়। তুমি আল্লাহর উপর বিশ্বাস রেখো, নিশ্চয় তোমার বন্ধুকে তিনি উদ্ধার করবেন। ওয়ানাইজা দীর্ঘশ্বাস ফেলল, হ্যাঁ ঠিক, তবে আমার মন চাই ওর জন্য আমি কিছু একটা করি। ওই লোকের ঘরে গিয়ে চুপটি করে তুলে আনি বেনাফকে। এলিফ বিচলিত হয়ে বলল, ভুলেও না, এমন কিছু মাথায় এনো না, পরে তুমিও উধাও হয়ে যাবে। ওয়ানাইজা ঢোক গিলল, আমি যে খুবই অপারগ। হে নবী, তাদেরকে বলে দাও, যারা তোমার হাতে বন্দী হয়ে আছে, যে আল্লাহ যদি তোমাদের অন্তরে কোনো রকম মঙ্গল চিন্তা রয়েছে বলে জানেন, তবে তোমাদেরকে তার চেয়ে বহুগুণ বেশি দান করবেন যা তোমাদের কাছ থেকে বিনিময়ে নেওয়া হয়েছে। তাছাড়া তোমাদেরকে তিনি ক্ষমা করে দিবেন। বস্তুত আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। সূরা আল আনফাল 70। বেনাফ আয়াতটা ভেবে চোখ বুঝল, কতভাবে চেষ্টা করেছে একটা মোক্ষম সুযোগের, যাতে করে অন্তত একটা মেসেজ পৌঁছতে পারে জেইনের কাছে। ফুরকান তার যে হিসেবে খেয়াল রাখছে মনে হয় না একজন মেশে আর পালাতে পারবে। লোকটা ব্যস্ততার মাঝেও পুরোপুরি বেনাফের খেয়াল রাখছে। খেতে এসেছিল একটু আগে। ফুরকান তার ট্যাবে অনলাইন কনফারেন্স মিটিং করছিল। বেনাফের বাটিতে যে মরিচ পড়েছে সেটা সে লক্ষ্য করে সরিয়ে দিয়েছে। বেনাফের বিব্রত লাগছিল বলে খাবার প্লেট টেনে নিয়ে সিফুডগুলোর খোসা ছাড়িয়ে তৈরি করে দিয়েছে তাকে। অথচ সে মিটিংয়েও মনোযোগী ছিল। বাইরে ঘুরতে এসেছে কেবল বেনাফের ভালো লাগার জন্যে। হঠাৎ মেঘের আওয়াজে বেনাফ চকিত হয়ে জিজ্ঞেস করল, বাইরে কি বৃষ্টি হচ্ছে? একজন কর্মচারী বলল, না হয়নি শুরু এখনো। ফুরকান কড়া দৃষ্টিতে তাকালো। বেনাফ এত সুন্দর করে তার থেকে কেন জিজ্ঞেস করে না কিছু? ট্যাব অফ করে বলল, আশেকুন তোমার বৃষ্টি পছন্দ? বেনাফ গোমরা মুখ করে বলল, সমুদ্র দেখতে চাই বৃষ্টিতে, কিন্তু এখানে তেমন বৃষ্টিই হয় না। হলেও আমি সুযোগ পাই না। চলো তবে সি বিচে গিয়ে দাঁড়ায়। বেনাফ সমুদ্র দেখছে রেলিং ধরে, বাতাসে সব যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে। প্রচণ্ড ভালো লাগছে দেখতে। একদিন জেইনকে বলেছিল এমন একটা মেঘলা দিনে বৃষ্টির পূর্বে সে বিচে আসতে চায়। তার শখ পূরণ করতে চায়। পাশে থাকা ফুরকানকে কর্মচারী ইরফান বলল, স্যার বড় সাহেব কল করেছে, অ্যাটেন্ড করতেই হবে। বিরক্তিমাখা চোখে তাকিয়ে বেনাফকে বলল, ফিরছি একটু পর। বেনাফ কয়েক ফোঁটা জলের আভাস পেয়ে উপরে তাকালো। হাত বাড়িয়ে ছুঁয়ে দেখতে দেখতেই চোখ গেল বাম দিকের রাস্তায়, ঠিক তার মতো করেই দাঁড়িয়ে আছে জেইন। হাতে কয়েক ফোঁটা বৃষ্টির ছোঁয়া পেতেই যেন খুশি হয়ে গেল জেইন।
দায়িত্ববান মেয়েটি একদিন হঠাৎ নিজের অব্যক্ত অনুভূতি প্রকাশ করে ফেলেছিল তার সামনে। অন্তর্মুখী মেয়েটি বৃষ্টি আর সমুদ্রকে একত্রে ভালোবাসে। ড্রাইভ করাকালীন জেইনের ভারাক্রান্ত মন হঠাৎ মেঘলা আকাশ দেখে ভাবল, আজ বোধহয় বৃষ্টি হবে। সামনেই সমুদ্র, তাই একপাশ করে গাড়ি থামিয়ে কি ভেবেই যেন দাঁড়িয়ে গেল কিনারায়। একটুপে নিজের হাত থেকে দৃষ্টি উপরে তুলতেই দেখল চিরচেনা প্রিয় মুখশ্রীর মানুষটি দাঁড়িয়ে আছে অনেকটা দূরে, তাও একই ভঙ্গিতে। জেইনের অন্তরে যেন ঠান্ডা একটা স্রোত বেয়ে পেট অব্দি পৌঁছে গেল। শ্বাস দ্রুত হতে লাগল। দৌড়ে যেতে নিল সেই কাঙ্ক্ষিত মানুষের নিকটে অপ্রত্যাশিত পরিবেশে। তার মনের মানবীরও যেন একই অনুভূতি। সেই চোখে মুখেও খুশি দুঃখ দুটোই একত্রে ফুটে উঠল। দৌড়ে আসতে চাইল জেইনের দিকে। গগনবিদারী চিৎকার করে বলল, জেইন, নিয়ে যাও আমাকে, প্লিজ নিয়ে যাও তোমার সাথে। কিন্তু মুহূর্তেই ছো মেরে ঈগলের ন্যায় ধরে নিয়ে গেল ফুরকান। মিলিত হওয়ার আগেই দ্বিতীয়বার বিচ্ছেদ ঘটাল সেই একই মানুষটি। তার সাথে থাকা লোকজন এয়ারফায়ার করে জেইনকে থামানোর চেষ্টা করল। ততক্ষণে বেনাফকে নিয়ে চলে গেছে গাড়ি নিজের গন্তব্যে। ডক্টর এলিফ এসেছে আজ ফুরকানের ঘরে, দীর্ঘদিন যাবৎ পরিচিত মিসেস সালেমা বেগমের সাথে দেখা করতে। ইন্দোনেশিয়াতেও তিনি বেশ কয়েকবার বেড়াতে গিয়েছে এলিফদের বাসায়। মিসেস সালেমা তাকে জোর করছে ডিনার সেরে যেতে। হঠাৎ তখনই সদর দরজা খুলে প্রবেশ করল ফুরকান। শক্ত হাতে ধরে ভেতরের ঘরে নিয়ে যাচ্ছে একজন নারীকে যে হয়তো কাঁদছে। হলো রুমে থাকা উপস্থিত সবাই দাঁড়িয়ে অবাক হয়ে ঘটে যাওয়া কাণ্ড দেখল। একটু পর এলিফ বলল, ফুরকান মেই কাকে নিয়ে এলো? মনে হয় রেগে আছেন। দীর্ঘশ্বাস ফেলে মিসেস সালেমা বললেন, ছেলেটার কি হয়েছে কি জানি, হুট করে একটা মেয়েকে বিয়ে করে ঘরে তুলল। তার বাবা যে রাগ করেছে সে বিষয়ে ও পাত্তা দিচ্ছে না। রাত দিন ওই ঘরেই পড়ে থাকে মেয়েটি, আমাদের সাথেও মিশেনি আর অব্দি। এলিফ কিছুটা আঁচ করতে পেরে জিজ্ঞেস করল, নিজের শাশুড়ি কেউ চেনে না মেয়েটি? না, এখনো পরিচয় করিয়ে দেয়নি। কিসে এত ভয় পাচ্ছে কি জানি। এলিফ বলল, তবে আজ তো ডিনার করেই যেতে হয় আন্টি, নতুন বউ আছে ঘরে। তাছাড়া আমি শীঘ্রই দেশে ফিরে যাচ্ছি, আর কখন দেখা হয়। একদম ঠিক বলেছ, আমিও চাই তুমি থাকো। জেইনের হাতে ব্যান্ডেজ করছে নার্স। আহমেদ ভেতরে প্রবেশ করেছে। স্যার, হেডকোয়ার্টারে যেতে হবে। জেইন মাথা তুলে বলল, এখন আমার মন চাইছে না। স্যার প্লিজ, যেতেই হবে, ইটস আর্জেন্ট। হাতে করা ব্যান্ডেজের দিকে একবার তাকিয়ে আহমেদ বলল, ওষুধ খেয়ে বের হলে ভালো হয় স্যার। জেইন দাঁত কটমট করে বলল, আমার মাথা ফেটে যাচ্ছে আর তুমি ওষুধ নিয়ে পড়ে আছো। আহমেদ ভয়ে ঢোক গিলে বলল, সত্যি বলছি স্যার, খুব বেশি প্রয়োজন না হলে আমি আপনাকে যেতে বলতাম না। নার্স বলল, অনেক রক্তক্ষরণ হয়েছে, ওনার বিশ্রাম প্রয়োজন। বাসায় গিয়ে আরাম করলেই ভালো হবে। একটু পর গাড়ি ড্রাইভ করছে একজন কনস্টেবল, পেছনে আহমেদ সহ আরও একজন পুলিশ কর্মকর্তা বসে আছে। জানালার বাইরে তাকিয়ে জেইন ভাবছে, আজ একটুর জন্য হাত ফসকে যেন বের হয়ে গেল বেনাফসা। মন চাইছে পুনরায় সেই সময়টাকে ফিরিয়ে এনে সব ঠিক করে দিতে। আফসোস বড় খারাপ জিনিস। জীবনের ভুলগুলোর মধ্যে সামান্য কারণে ফসকে যাওয়া সুযোগগুলোর প্রতি মানুষ বেশি বিষণ্ণ থাকে। এই যেমন জাতীয় খেলায় একটুর জন্য হেরে যাওয়া, 1-2 নম্বরের জন্য কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে টিকতে না পারা, পেয়েও কোনো কিছু হারিয়ে ফেলা। এমন ছোট ছোট কারণে বড় কিছু হারানোর ব্যথায় অনেকেই আত্মঘাতী হয়ে নিজের প্রাণ বিনাশ পর্যায়ে চলে যায়। এমনই একটি নিদারুণ কষ্ট লাগছে জেইনের ঠিক এই মুহূর্তে। রাগ করে নিজের হাত দিয়ে কাছেরটি টেবিলে সজোরে আঘাত করেছিল সে, কিন্তু তাতেও যেন মনের জ্বালাটা কমেনি বিন্দুমাত্র। হঠাৎ করেই ওয়ানাইজা একটু খুশির আভাস পেল এতদিন পর। এলিফ একটু আগে বেনাফের ছবি দেখতে চেয়েছিল, তারপরেই সে কনফার্ম করল তার ধারণা ঠিক ফুরকানের সাথে যে মেয়েটিকে একটু আগে দেখেছিল সেই ওয়ানাইজার বন্ধু বেনাফসা। এই খবরটি বেশ স্বস্তি দিল ওয়ানাইজাকে। বুকের ধকধকানি শব্দ ক্রমশ বেড়েই যাচ্ছে। খবরটি শীঘ্রই পুলিশকে জানাতে হবে। বেনাফ সেই তখন থেকেই ফ্লোরে খাটের এক কোনায় হেলান দিয়ে বসে আছে। আজকের দিনটায় যেন প্রাণ ফিরে পেয়েছিল সে, তবে ক্ষণিকের মধ্যেই সেটা কেড়ে নিয়েছে ফুরকান ইয়াসির। তরতর করে যেন ঘৃণাটা আরো বেড়ে গেল আজ। ফুরকান বসে আছে ডিভাইনে। রাগ সংবরণ করার উপায় না পেয়ে একের পর এক ভ্যাপে টান দিয়ে শীতল ধোঁয়া উড়াচ্ছে। পুরো ঘরময় ফ্রুটের ঘ্রাণ বাজছে বেনাফ।
যত যাই হোক সে তার আশেকুনকে কিছু করতে পারবে না। আজ যদি তার জায়গায় অন্য কেউ হতো, নির্ঘাত প্রাণ হারাতো। টপ টপ চোখের পানিতে নাক মুখ লাল হয়ে গেছে মেয়েটির। আর বেশিক্ষণ না পেরে ফ্লোরে সেভাবেই ঘুমিয়ে পড়ল সে। একটু পর সুদর্শন পুরুষ ফুরকান নিজের কোটি টাই খুলে পাশে ছুঁড়ে মারল। হাতা গুটিয়ে শার্টের দুটো বোতাম খুলে বেনাফের কাছে গিয়ে তাকে কোলে তুলে নিল। পরনের দামি আনারকলি জামাটা ছড়িয়ে ফুলের মতো হয়ে আছে। নিয়ে আস্তে করে বিছানায় শুইয়ে দিল তাকে। বেনাফের পাশেই হেলান দিয়ে আটশোয়া হলো ফুরকান। আজ ঘরে ঢুকে বেনাফ হয়ে থরথর করে কাঁপছিল। ভেবেছিল ফুরকান নিশ্চয় অনেক রাগ ঝাড়বে তার উপর। ভয় গুটি মেরে ফ্লোরে বসেছিল, কিন্তু তাকে অবাক করে দিয়ে লোকটি এক শব্দও বের করেনি তার উদ্দেশ্যে। চোখ মেলাতেই কেমন যেন সরিয়ে নিচ্ছিল বারবার। অনেকক্ষণ পর সব ভয় উবে গেল, বুঝতে পেরেছে লোকটি তাকে কিছুই বলবে না এখন। মধ্যরাতে ঘুম ভাঙতেই নিজের হাত পেল ফুরকানের বদ্ধ মুষ্টির ভেতরে। খুব সন্তর্পণে হাত নিয়ে নিতে চাইলেও পারল না। ঘুম পাতলা মানুষ হওয়াতে ফুরকান জেগে গেল। এবার বেনাফ নিজের হাত টেনে নিয়ে পাশ থেকে উঠে গেল। আই নিড ইউ, এমন একটা কথায় বেনাফ ফিরে তাকাল। ফুরকান আবার বলল, আই ওয়ান্ট ইউ। বেনাফ সরে যেতে চাইলে তাকে টেনে বিছানায় শুইয়ে দিল। হঠাৎ ঈষৎ একটা চাপ অনুভব হলো ওষ্ঠে, তারপর লাইট অফ করে দিয়ে কথা বলার আর সুযোগ দিল না। মিসেস সাফিয়া দরজা খুলতেই দেখল বাজারের ব্যাগ। গত সপ্তাহেও একবার এমন বাজার দুয়ারে ছিল তার। সবার থেকে জিজ্ঞেস করেছিল কে ফেলে গেছে। তারপর মিসেস রাবেয়া পরীক্ষা করে বলল, দেখো এখানে লিখে দিয়েছে তোমার নাম ঠিকানা আর নিচে ফ্রম বেনাফা। অর্থাৎ কেউ তোমার জন্য এগুলো পাঠিয়েছে এবং তা বেনাফের তরফ থেকে। সাফিয়া আজ ফের এতগুলো বাজার দেখে চিন্তা করল, কি হচ্ছে এসব? কেউ আমার মেয়েকে এত সাজসজ্জা করিয়ে আটকে রেখেছে, আবার রীতিমতো আমাদের দৈনিক প্রয়োজন মেটাচ্ছে। ঘটনাটা কিছুতেই মেলাতে পারছে না সে। যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করে, ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে থাকে, আর আল্লাহ বিশুদ্ধ চিত্ত সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। আল ইমরান 134। ঘুম ভাঙল ফজরের আজানে। কারো শক্ত স্পর্শে জড়িয়ে আছে বুঝতে পারল বেনাফ। একটু ঠেলতেই সরে গেল ফুরকান। এতটা কাছে প্রথমবার কেউ এসেছে তার। রাতে বেনাফ হয়ে ছটফট করতেই সে কানে কানে বলেছিল, ভয় পেও না, আমি ঘুমাতে চাই এখন। বাকিগুলো পরে কখনো। কথা না শুনলি কিন্তু আমিও বেঁকে বসব। এইটুকু বলেই সে চুপ হয়ে গিয়েছিল। জেইন দাঁড়িয়ে আছে আয়নার সামনে। গত এক সপ্তাহ ধরে বেশ ব্যস্ততা এলোমেলো ঘোরাঘুরি করছে সে। বেনাফকে দেখার পর থেকে তো উচ্ছন্নে গেছে একেবারে। নিত্যদিনের মতো সেলফোনের রিং বাজছে, যদিও ধরতে ইচ্ছে হচ্ছে না একেবারেই। পেশাগত কারণে অনেক কিছু না চাইলেও যে করতে হয় তার। আহমেদ কল করে বলল, স্যার খুব জরুরি তথ্য পেয়েছি, এক্ষুনি অফিসে আসুন। আহমেদ, তুমি কি আমাকে অর্ডার দেওয়া শুরু করেছ? আহমেদ জোশে এসে একটু অর্ডারের সুরেই বলে ফেলেছিল। কথা না বাড়িয়ে বলল, সরি স্যার, বেনাফ শাহ ম্যাডামের কেস নিয়েই কথা বলছি। জেইন আর কিছু না ভেবে দ্রুত বের হয়ে গেল ঘর থেকে। ডক্টর এলিফাত আবার গিয়েছে ফুরকানের বাসায়। মিসেস সায়রা তার খালা হয়, অর্থাৎ ফুরকান তার কাজিন, যার দরুন ভালোই সম্পর্ক আছে তাদের মধ্যে। কিন্তু এলিফ বেড়াতে আসেনি, বরং একটি সুযোগের উদ্দেশ্যে এসেছে। বাসায় এসে শুনেছে ফুরকান দেখে গিয়েছে, ভেতরে পরিচারিকা আছে কিছু, আর ঘরের পুরুষরা বাইরে গিয়েছে। তার সাথে করে একটি মেয়ে এনেছে। আজ কিডন্যাপের 21 দিন পর বেনাফশা সমুদ্রের কিনারায় বড় বড় পাথরের উপর বসে হাঁটু মুড়ি দিয়ে মুখ লুকিয়ে রেখেছে। বেশ অনেকক্ষণ পর মুখ তুলে পাশে তাকালো। দিনের তপ্ত সূর্যটা আজ খারাপ লাগছে না তার কাছে। মাঝে মধ্যেই গায়ে আছড়ে পড়া সমুদ্রের পানির ছিটাও ভালো লাগছে। পাথরে ভর দিয়ে হাত রেখেছে জেইন দুপা ঝুলিয়ে বসে। সেই কখন থেকে দেখছে বেনাফকে, তবে কিছুই বলছে না। এরপর বেনাফ বলল, আমি কি সত্যিই মুক্ত? জেইন মাথা দুলালো, হ্যাঁ। কিন্তু কিভাবে? লোকটা কোথায়? যদি ফিরে আসে? আসুক, তাতে কি? বেনাফ ভয় পেল, সে আবার নিতে এলে আমায়? ফুরকান বহু আগে থেকেই আমাদের টার্গেটে আছে। সমস্যা হলো ওর মতো বড় ব্যবসায়ীরা মাফিয়ার সাথে হাত করে দিনের পর দিন আইনের মানুষকে ধোঁকা দেয়। কিন্তু এবার পুরো 20 দিন আমি না ঘুমিয়ে ওকে ফাঁদে ফেলেছি।
আর মাফিয়াদের একটা সমস্যা কি জানো? ওদের নাম যখন আড়াল থেকে উঠে আসতে চাই, তখন তারা সেই মাধ্যমকেই নষ্ট করে দেয়। মানে? অর্থাৎ ফুরকান যে মাফিয়ার সাথে জড়িত, আমি তাদেরকেই তার বিরুদ্ধে উস্কে দিয়েছি। সে জেল থেকে বের হলে ওদের হাত থেকে বাঁচতে পারবে না। কিছুক্ষণ অপেক্ষা করি এখানে, তারপর আমরা বাড়ি ফিরবো, ঠিক আছে? বেনাফ একটু নরম গলায় জিজ্ঞেস করলো, ওনাকে কি মেরে ফেলবে? জেইন এবার সমুদ্র থেকে চোখ সরিয়ে বেনাফের দিকে তাকালো। বেনাফ চোখ ফিরিয়ে বলল, না মানে, আমি এসব কিছু চাই না। শুধু নিজ বাড়িতে থাকতে চাই সবার সাথে। সে কি তোমায় সত্যিই বিয়ে করেছে? বেনাফ মাথা নাড়ালো হ্যাঁ সূচক। জেইন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ব্ল্যাকমেইল করেছে ওই হারামি, তাই না? হুম। তুমি ভেবো না এর শাস্তি সে পুরোদমে পাবে। অন্যদিকে এলিফ অস্থিরভাবে অপেক্ষা করছে ওয়ানাইজার জন্য। 3 দিন আগে সে যখন ফুরকানের বাসা থেকে এসেছিল, পুলিশের পুরো ক্রাইম ব্রাঞ্চ মিটিং ডেকেছিল ফুরকানের ব্যাপারে। ওয়ানাইজার দিকে তাকিয়ে এলিফ সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল। তাই সকালেই ঘরের ভেতরকার অনেকখানি ইনফরমেশন বের করে ডক্টর এলিফের সাথে ওয়ানাইজাকে পাঠানো হয়। বেনাফের কক্ষের ভেতরে ও বাইরে অনেক ভৃত্যদের ইয়ানাগোনা ছিল। তবে তাদেরকে কৌশলে স্প্রে ইউজের মাধ্যমে অজ্ঞান করেছে এলিফ এবং ওয়ানাইজা। পুলিশ ফোর্স বাইরেই অপেক্ষা করছিল। ওয়ানাইজা এক পর্যায়ে বেনাফের সামনে উপস্থিত হয়। বেনাফের আবেগী মন কোনোভাবেই ওয়ানাইজাকে সেখানে রেখে আসতে চায় না, তবুও তাকে বুঝিয়ে শুনিয়ে পরনের ড্রেস অদলবদল করে ওয়ানাইজা তাকে এলিফের সাথে বাইরে পাঠিয়ে দেয়। জিন্স সাথে কালো ওভারসাইজ টি শার্ট, মাস্ক আর ক্যাপ পরে বেনাফ বেরিয়ে পড়ে ঘর থেকে। ফুরকান ব্যস্ত থাকলেও তার সিকিউরিটি নিয়ে সন্দেহ হয়, তাই সে দ্রুত বাসার দিকে যেতে থাকে। কর্মচারী ইরফান থেকে জিজ্ঞেস করে পুলিশ কি তার বর্তমান লোকেশন ট্রেক করেছে। কারণ ফুরকান বিভিন্ন দেশে যাতায়াতে ব্যস্ত থাকে, যার কারণে পুলিশ চাইলেও তাকে ধরতে পারে না, আর সে দূর থেকেই টাকা দিয়ে সব ঝামেলা মিটিয়ে নেয়। গাড়িতে বসে ফুরকান সিসিটিভি দেখছে, সব ঠিকঠাক আছে, কিন্তু তারপরও কেন যেন মনে করে রাখছে। ফুরকান ঘরে প্রবেশ করতেই বলল, বেনাফসা কোথায়? একজন বলল, ম্যাডাম ভেতরেই আছে, আমি এক্ষুনি দেখে এসেছি। আসলে ওয়ানাইজা বেশ অনেক বছর ধরেই বেনাফকে জানে, তাই তার চাল চলন নকল করতে সে বেশ পটু। তারপরও ফুরকানের সন্দেহ কমল না। কিন্তু রুমে যাবে তখনই সদর দরজা দিয়ে প্রবেশ করলো পুরো একটা ফোর্স। ফুরকান রাগে উত্তেজিত হয়ে বলল, কোন সাহসে আমার ঘরে এসেছো তোমরা? পেছনে থেকে যেই এগিয়ে এসে বলল, মিস্টার ফুরকান ইয়াসির, তোমার নামে অসংখ্য চার্জেস, তাই কোনটা ছেড়ে কোনোটার জন্য ধরব বুঝতেই পারছি না। আগেরগুলো তুমিও জানো, তাই রিসেন্ট অপরাধগুলো মনে করিয়ে দেই কি বলো? ফুরকান কুটির চাহনি দিয়ে হাসল, কিছুই করতে পারবে না এবারও। জেইন বলল, কিছুদিন আগে অনডিউটি অফিসারের উপর গুলি চালিয়েছিলে রাস্তায় জনসমক্ষে। আমার প্রাণও যেতে পারত, তাই না? আর অপরটা তুমি নিজেই দেখে নাও। জেইন ইশারা করলে পুলিশ একজন ভদ্র মহিলাকে নিয়ে ভেতরে এলেন। মহিলা বলল, আমার মেয়েকে অপহরণ করেছে এই লোকটি, দয়া করে খুঁজে দিন তাকে। ফুরকান বিস্ময় নিয়ে তাকালো, এই মহিলাকে সে আগে দেখেনি। জেইন অর্ডার করল পুরো ঘরে তল্লাশি চালাতে। ফুরকান নির্ভীক, কারণ বেনাফ তার লিগ্যালি ওয়াইফ। এটা এখন আর অপহরণ হিসেবে মূল্যায়ন পাবে না। কিন্তু বাদ সাধল একটু পর, পুলিশ যখন ওয়ানাইজাকে তার কক্ষ থেকে উদ্ধার করে আনল। ওয়ানাইজা ও কেঁদে কেটে বুক ভাসিয়ে অভিযোগ করতে লাগলো ফুরকানের নামে। মিসেস রাবেয়া মেয়েকে জড়িয়ে ধরে বলল, এই তো আমার মেয়ে, এই লোকটা জোর করে তাকে আটকে রেখেছে। ফুরকান রাগ নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে জেইনকে উদ্দেশ্য করে বলল, বেনাফসাকে আমার চাই। জেইন আস্তে করে কাছে ঘেঁষে বলল, চিন্তা করো না, সে তোমার মুখ না দেখে বেশ ভালো আছে। ফুরকান হাসল, কিন্তু আমি ভালো নেই, তাই তাকে ফিরতেই হবে। জেইন বলল, চলো তাহলে শ্বশুর বাড়ি নিয়ে যায়, যদিও বউয়ের দেখা আর মিলবে না। হ্যান্ডকাপ পরিয়ে ফুরকানকে নেওয়ার সময় সে জেইনকে খুব শীতল কণ্ঠে বলল, মিস্টার আলবানি, তুমি হেরে গেছো এই 21 দিনে। জেইন প্রশ্নবিদ্ধ চাহনিতে তাকালো। ফুরকান আর কিছু না বলে ঠোঁট প্রশস্ত করে পুলিশ ভ্যানে উঠে গেল। থানায় নিয়ে যাওয়ার পর জেইন সমস্ত ব্যবস্থা করে নিয়েছে যাতে ফুরকান ছাড়া না পায়। ফুরকান চোখ বন্ধ করে দেওয়ালে হেলান দিয়ে বসে আছে, আর তাকে কোর্টরুমে প্রায় 9টি চার্জেসের তকমা লাগিয়ে দেওয়া হয়েছে।
তবে সে বেনাফকে নিয়েই চিন্তা করছে এই মুহূর্তে। হঠাৎ লোহার শিকের ওপার থেকে জেইন বলল, তোমাকে একটা সুখবর শোনায়। ফুরকান তাকালো এক পলক, তারপর বাঁকা হাসল। যা বলার বলে নাও, তুমি আমাকে আটকাতে পারবে না। আমি তো আটকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু তোমার মাফিয়া জোয়েডস তোমাকে ছাড়ছে না। মানে, কি বলতে চাইছ? তোমার গোপন অস্ত্র ব্যবসায়ের ডিলিং শর্ত আমি ভেঙে দিয়েছি। ফুরকান বিচলিত হল। জেইন আবার ফিসফিসিয়ে বলল, এতক্ষণে খুঁজছে তোমাকে? তাদের কাছ থেকে যা অর্ডার নিয়েছিলে সব অন্য মাফিয়া হিংসেল এর কাছে বিক্রি করে দিয়েছে তোমার আন্ডারে কাজ করা আমার লোক। ব্যাস, জানোই তো ওরা বেঈমানদের কি শাস্তি দেয়। জেইন কথাটা বলে বাড়ির দিকে রওনা দিল, আর দীর্ঘ 5 মাস আগের পরিকল্পনাটা আরেকবার ভাবল। স্পেশাল ব্রাঞ্চের তুখর অফিসার নেওয়াজ, কম্পিউটারে যার দক্ষতা শ্রেষ্ঠ। সে ফুরকানের আন্ডারে কাজ করার জন্য দীর্ঘ 3 বছর খড়কাট পুড়িয়ে ট্রেন হয়েছে। অবশেষে ফুরকানের যথেষ্ট সিস্টেম হ্যাক করে এখন আন্ডারগ্রাউন্ড রয়েছে। বেনাফ শাহ অনেকটা ঠিক হয়ে এসেছে, আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরছে সে। কিন্তু হঠাৎ আজ 14 দিন পর খবরে জানতে পারল ফুরকান ইয়াসির পুলিশ ভ্যানে মারাত্মকভাবে দুর্ঘটনায় আহত হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার উপর আবার হামলা হয় এবং সে অজ্ঞান অবস্থায় নদীতে পড়ে যায়। অদ্ভুতভাবে কেন যেন বেনাফের বড্ড খারাপ লেগেছিল সংবাদটি। আদৌ কি তার খুশি হওয়ার কথা ছিল? 2 বছর পর বেনাফের জীবন বেশ পাল্টে গেছে। এখন সে স্কুলের বাচ্চাদের পড়ায়। ছোট বোন নিরামেরও বিয়ে হয়েছে নিজের পছন্দ করা ছেলের সাথে। মিসেস সাফিয়া বহুবার বেনাফকে বুঝিয়েছে এত বড় জীবন একা পার করা সম্ভব না। যা ঘটেছে নিছক একটা দুর্ঘটনা ছাড়া আর কিছু না ভেবে এগিয়ে যাওয়াটাই উচিত হবে, কিন্তু বেনাফ কেন যেন রাজি হয় না। মেয়েটা কি বিয়ে নামক সম্পর্ককে ভয় পায়, নাকি কারো জন্য মনের কোনোখানে কিছু জন্মেছিল সেটা বোঝা দায়। জেইন বহুবার চেয়েছিল এই বিষয়ে কথা বলতে তার সাথে, এমনকি এটা বলেছিল তার সাথে ফুরকানের যা কিছুই হোক না কেন জেইনের কোনো আপত্তি নেই। সে বেনাফকে ভালোবাসে আদৌ। তবে বেনাফের এমন দৃষ্টি ফেরানো, মনের আপত্তি, অনিচ্ছা, উপেক্ষা ইত্যাদি দেখলে জেইনের মনে পড়ে যায় ফুরকানের সাথে বলা শেষ কথা। ফুরকান শেষবার তাকে ডেকে দেখা করেছিল জেলে। জেইন বলল, হঠাৎ আমার খোঁজ করছো? ঘুষ দিতে চাইছো নাকি? ফুরকান দুঃখ মিশ্রিত অভিব্যক্তি নিয়ে বলল, বেনাফ শাহকে নিয়ে এসো। আমার প্যান ড্রাইভ, ব্যাংক ব্যালেন্স সব ডিটেলস পেয়ে যাবে। আমি ওর জন্য সব ছাড়তে পারি। তো দুনিয়া ছেড়ে দাও। জেইন হেসে বলল, আসলে সে চাই না, বড্ড খুশি আছে এখন। যা তুমি কেড়ে নিয়েছিলে। ফুরকান বলল, এই কথা কি সে বলেছে? হ্যাঁ। ফুরকান তাচ্ছিল্য করে হাসল, মিথ্যে বলছো তুমি। ভালো করে দেখলে তার চোখে আমাকে পাবে। ফের বাহরাইনের রিফা শহরে ঘুরতে এসেছে বেনাফ। নিজেকে ব্যস্ত রাখার জন্য সে বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজে নিয়োজিত। তাই আজ একটি ক্যাম্পেইনে দিন কাটাবে সে। অনেক বছর আগে একবার এসেছিল এই শহরে, যেখান থেকে জীবন পাল্টে গিয়েছিল। সব ভুলে আকাশের দিকে তাকিয়ে বলল, যারা তোমাদের ধর্মমতে চলবে তাদের ছাড়া আর কাউকে বিশ্বাস করবে না। বলে দিন নিঃসন্দেহে হেদায়েত সেটাই, যে হেদায়েত আল্লাহ করেন। আর এসব কিছু এজন্যে যে তোমরা যা লাভ করেছিলে তা অন্য কেউ কেন প্রাপ্ত হবে, কিংবা তোমাদের পালনকর্তাদের সামনে তোমাদের উপর তারা কেন প্রবল হয়ে যাবে। বলে দিন, মর্যাদা আল্লাহরই হাতে। তিনি যাকে ইচ্ছা দান করেন এবং আল্লাহ প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। সূরা আল ইমরান ৭৩। তিনি যাকে ইচ্ছা নিজের বিশেষ অনুগ্রহ দান করেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। সূরা আল ইমরান ৭৪। বেনাফের দিকে একটি ছোট্ট বাচ্চা এসে বলল, আপনার চিঠি এসেছে মিস। বেনাফ খাম এপাশ ওপাশ করে খুলে দেখল। চিঠি বের করে পড়তে নিল। আশিকুম, আমার জীবনটা যে তোমার নামে লেখা, তবে বলো একা কেমনই রই। এটাই আমাদের মিলন স্থান, আওয়ার লাভ রন্ডেভু। বেনাফ আওড়ালো ধীরে ধীরে, আশিকুম যা কিছু রাত ও দিনে স্থিতি লাভ করে তারই। তিনিই শ্রোতা, মহাজ্ঞানী। সূরা আল আনাম ১৩। পুরো 2 বছর পর এমন এক চিঠি পেয়ে বেনাফ শাহ আশ্চর্যের চূড়ান্তে পৌঁছে গেছে। আশেপাশে তাকালো ঘুরে ঘুরে, কিন্তু কাউকেই দেখতে পেল না। আজ তার আর একটুও মন বসে না কাজে। মাঠে বিছানো চাদরে বসে বাচ্চাদের জন্য ডায়েরি লিখছিল, তাতেও যেন ভাবনারা ভব ঘুরে বেড়াচ্ছে।
ভয় করছে নাকি কিসের এক উত্তেজনা বোঝা দেয়। ক্যাম্পেইনের কাজ শেষ করে দুপুরের দিকে হোটেল রুমে ফিরে গেছে সে। এক রুমে 3জন করে থাকতে দেওয়া হয়েছে। বেনাফ রুমে ঢুকতেই দেখল বাকি 2জন মেয়ে তাদের যাবতীয় কাজ সেরে বেনাফকে বলল, আমরা বের হচ্ছি, তুমিও লাঞ্চ করতে চলে এসো তাড়াতাড়ি। বেনাফ বলল, আমি শাওয়ার নিয়ে তৈরি হব একেবারে। ঠিক আছে, জলদি এসো। খানিক বাদে চুলে টাওয়াল পেঁচিয়ে বের হলো বেনাফ। দরজায় টোকা পেয়ে খুলতে গেল। মনে হঠাৎ আশঙ্কা হলো, এই সময় কে আসতে পারে? সবাই তো লাঞ্চে গেছে। পিপহোল দিয়ে উকি মেরে কিছু বুঝতে পারল না। তারপর কেউ একজন বলল, রুম সার্ভিস, দরজা খুলুন ম্যাম। স্বস্তির নিঃশ্বাস ফেলে দরজা খুলল ঠিকই, কিন্তু যেটার ভয় ছিল সেটাই হলো। মুখে স্প্রের ছিটা পড়তেই জ্ঞান হারালো। ওয়ানাইজা ভীষণ অপ্রস্তুতভাবে বসে আছে। আজ তাকে পাত্রপক্ষ দেখতে আসবে। ইরাম বয়সে ছোট হয়ে বিয়ে করে ফেলেছে, তাই মিসেস রাবেয়া গত 2 বছর ধরে মেয়ের কান খেয়ে ফেলছে বিয়ে করে নেওয়ার জন্যে। বেশ বাহানা দিয়ে এতদিন বেঁচে গিয়েছিল, কিন্তু আজ প্রথমবার নিজে থেকেই রাজি হয়ে গেল। মনে মনে আওড়ালো পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যে কথাটি, পাত্র দেখতে এলেই বিয়ে হয় নাকি। যতই প্রস্তুতি নিক না কেন পেটে গুড়গুড় করছে। সে যথেষ্ট স্মার্ট মেয়ে, কিন্তু বিয়ের ব্যাপারে যে কোনো ছেলে মেয়ে হিমশিম খেয়ে যায়। ওয়ানাইজা দেখা করতে এসেছে বাইরে, সে তার মাকে বলে দিয়েছে ঘরে সং সেজে বসে থাকতে পারবে না। তাই সাক্ষাৎ বাইরে হবে এবং চাইলে পাত্রের 14 গোষ্ঠী সেখানে এসে দেখে যেতে পারে। ওয়ানাইজা বসে আছে 2জন মহিলার সামনে। বেশ পরিপাটি মায়াবী মুখের একজন ভদ্রমহিলা বলল, কেমন আছো তুমি? জি ভালো। ছবিতে যেমন দেখেছি বাস্তবেও ঠিক তেমন তুমি। এখনকার যুগের মেয়েদের ছবি আর বাস্তব রূপ একেবারেই মিলে না, তাই ভালো লাগছে খুব। মিসেস রাবেয়া বলল, ঠিক বলেছেন, আমি তো পাশের বাসার এক মেয়েকে অনেকদিন চিনতেই পারিনি। তার সোশ্যাল মিডিয়ার ছবি দেখে ভাবতাম কতই না সুন্দরী সে, কিন্তু তাদের ঘরে যাকে দেখতাম তার সাথে কোনো মিল পেতাম না। অনেকদিন ভেবেছি ওই আপার হয়তো 2টো মেয়ে। কথা শেষে বড়দের হাসাহাসি দেখে ওয়ানাইজা ভাবল, মায়ের এত ফ্রি হওয়ার কি আছে? সম্বন্ধী বানাবে নাকি? একটু পরে মহিলা বলল, ওই যে আমার ছেলে এসে পড়েছে। ডাক্তার তো? ইমার্জেন্সি কাজ পড়ে যায়, কাজের ক্ষেত্রে বেশ সিরিয়াস হও। ওয়ানাইজা পিছু ফিরে দেখল, হাতে হোয়াইট স্টার গিজার ফুলের বুকেই নিয়ে দাঁড়িয়ে আছে ডক্টর এলিফ। ওয়ানাইজা ও বিস্ময়ে দাঁড়িয়ে গেল। অনেকটা তাড়াহুড়ো করে এলিফ কাছে এসে সবাইকে সালাম দিয়ে বলল, দুঃখিত অপেক্ষা করানোর জন্যে। ওয়ানাইজার চেহারায় অভিমান, ভালোবাসা দুটোই ফুটে উঠল, চোখে পানি চলে এলো মিশ্র অনুভূতিতে। এলিফ বুঝতে পেরে সবার কাছ থেকে পারমিশন নিয়ে ওয়ানাইজাকে নিজের সাথে নিয়ে গেল। একটু পর চুপচাপ দাঁড়িয়ে থাকা মেয়েটিকে বলল, আপনি আমাকে বিয়ে করবেন? ওয়ানাইজা বাইরে তাকিয়েছিল এতক্ষণ, রুফটপে দাঁড়িয়ে আছে তারা। এলিফের এমন কথায় ঝড়ো ঝড়ো করে কান্না করে বলল, কোথায় চলে গিয়েছিলেন আপনি? আপনার নম্বরে কতবার কল করেছি, মেসেজ দিয়েছি জানেন? বুঝলাম ভুল হয়েছে, কিন্তু কাঁদছো কেন? আচ্ছা থাক থাক, বিয়ে করতে হবে না আমায়। ওয়ানাইজা বলল, আপনাকে আমি ময়লা পানির ডোবাতে চুবিয়ে মারব। ছি ছি, ওখানে বেশ জীবাণু থাকে। থাকুক, প্রয়োজনে আরো জীবাণু ঢালব। এলিফ মুচকি হেসে ওয়ানাইজার মাথায় হাত রেখে বলল, বিশেষ প্রয়োজন না হলে আমি যোগাযোগ বিচ্ছিন্ন করতাম না। আই মিস ড ইউ টু। ওয়ানাইজা চোখ তুলে বলল, আমি ভীষণ ভয় পেয়েছিলাম, আমার সাহায্য করতে গিয়ে আপনার কিছু হয়নি তো? হুট করেই গায়েব হয়ে গেলেন কিছু না বলে। অন্তত বিদায় নিতেন। আচ্ছা সরি, আর হবে না। কিন্তু আপনি পাত্রের বেশে কেন এলেন বলেন তো? ওমা বিয়ে করতে? কেন, তুমি রাজি নেই? অবাক হয়ে কিছুক্ষণ পর জবাব দিল, আমাকে? মানে, আমাকে বিয়ে করতে চাইছেন আপনি? কিন্তু কেন? মানুষ নাকি একা বাঁচতে পারে না? শুনলাম বিয়ে করতে হয়, পরিবার গড়তে হয়, তাই করব। ফাজলামো বন্ধ করে সত্যি বলুন না। এলিফ এসে বলল, তোমাকে আমি পছন্দ করি, এর বিয়ের পর না হয় ভালোবাসবো, ঠিক আছে? ওয়ানাইজা ভালো মেয়ের মতো হ্যাঁসূচক মাথা নাড়াল। বেনাফ পিট পিট করে চোখ মেলে আর বুঝে, সব কেমন ঝাপসা ঝাপসা লাগছিল, ঠিক সেই প্রথম দিনের মতো। একটু পর মুড়ামুড়ি করে বুঝতে পারল সে গাড়ির সামনের সিটে বসে আছে। চট করে পাশে তাকালো। আপনি? সেই সুদর্শন চেহারায় অনেকটা পরিবর্তন দেখা যাচ্ছে, চুল আর দাড়ি কিছুটা বেড়েছে।
সমুদ্র রঙা চোখে গভীরভাবে চেয়ে বলল, কেমন আছো আশিকুম? বেনাফ চারপাশে দেখল অনেকটা রাত হয়ে গেছে। ওকে অস্থির হতে দেখে ফুরকান বলল, হ্যাঁ, তুমি এতক্ষণ ঘুমিয়েছিলে? বরাবরই ঘুম পাতুরে। আপনাকে কেউ দেখেনি? হয়তো দেখেছে, তাতে কি? ব্ল্যাক পাজেরো এসইউভি গাড়িতে বসে আছে। বেনাফের আগে কখনো ফুরকানকে ড্রাইভ করতে দেখেনি সে, আর এখন তারা কেবল দুজনই আছে। আরেকবার তাকালো ফুরকানের দিকে। তার ভীষণ ভয় হচ্ছে। গতবার বাড়ি থেকে অমন করে পালিয়ে গিয়েছিল, যদি ওই ঘটনার জের ধরে শাস্তি দেয় তখন সে কি করবে? হঠাৎ মনে পড়ল নিউজে তো বলেছিল ফুরকানের লাশ অবধি পাওয়া যায়নি, তেমন গভীরে পড়ে গিয়েছিল সে। তবে কিভাবে বেঁচে গেল? তাছাড়া ফুরকান আবার কেন তুলে এনেছে তাকে? এমন অজস্র চিন্তা ঘুরপাক করছে মাথায়। হঠাৎ করেই পাশ থেকে ফুরকান কপালে হাত বুলাল। চমকে উঠল বেনাফ। তোমার হয়তো খিদে পেয়েছে, পেছনের সিটে প্যাকেট রেখেছি, খেয়ে নাও। বেনাফ একইভাবে বসেই আছে। শেষে ফুরকান গাড়ি থামিয়ে পেছনের সিট থেকে খাবারের প্যাকেটগুলো নিতে এসে নড়ে চড়ে উঠল। ফুরকানকে এতটা কাছে দেখে অদ্ভুত অনুভূতি হলো। বেনাফের হাতে পানির বোতল সহ খাবার দিয়ে বলল, আর কিছু লাগলে আমাকে জানাও। খানিক বাদে বেনাফ কিছুটা খেয়ে বলল, কোথায় যাচ্ছি? অনেক দূরে। বেনাফ ভয়ে ঢোক গিলল, কিন্তু আমার ব্যাগপত্র? গাড়ির ডিকিতে আছে লাগেজ, আর তোমার হ্যান্ডব্যাগ পেছনের সিটে। ঘণ্টাখানিক পর আবার ফুরকান বলল, চলো ফ্রেশ হয়ে নিই। তুমি গাড়িতেই ফিরে এসো। আমি কিছু খাবার নিব, ঠান্ডায় বাইরে না বসাই উচিত। দুজনে একত্রে বের হলো। বেনাফ হাত মুখ ধুয়ে এসে গাড়িতে বসলে ফুরকান দরজা লাগিয়ে আবার চলে গেল হোটেলের ভেতর। ৮ ঘন্টা পার হয়ে গেল, কিন্তু ফুরকান এখনো আসছে না। বেনাফ ব্যাগ থেকে মোবাইল নিয়ে সময় দেখল। এতক্ষণ কি করছে সে? গাড়ির লকটায় বের হওয়া মুশকিল। হন্তদন্ত করেই ফুরকান গাড়ির ভেতরে ঢুকল। ঢুকতেই বেনাফের হাতে মোবাইল দেখে বলল, কি করছিলে তুমি? মাকে কল করেছি, আমার জন্য চিন্তা করবে তাই। আমার কথা বলেছ? বেনাফ হ্যাঁ সূচক মাথা দুলাল। চকিতেই বেনাফের হাত থেকে মোবাইল কেড়ে ছুঁড়ে ফেলে দিল বাইরে। স্পিডে গাড়ি চালিয়ে উঠে গেল হাইওয়েতে। বেনাফ ভয়ে এক কোণে লেগে রইল। এই বুঝি ফুরকান তাকে মারবে। কিছুটা দূর গিয়েই গাড়ি থামালো, সিটে হেলান দিয়ে হাঁপাতে লাগলো ফুরকান। বেনাফ কিছুটা এগিয়ে এসে বলল, আপনি কি ব্যথা পেয়েছেন? ফুরকানের কাঁধে ও হাতের পাতায় চোট লেগে রক্ত ঝরছে। বেনাফ এগিয়ে এসে দেখল রক্ত ঝরছে ফুরকানের শরীর থেকে, যদিও অন্ধকারে তেমন দেখা যাচ্ছে না। গাড়ির আলোয় একবার দেখেছে। কি হয়েছে আপনার? পুলিশ হয়তো লোকেশন ট্র্যাক করেছে তোমার ফোন থেকে। বেনাফ বুঝতে পারল এবার ফুরকান কেন মোবাইল ছুঁড়েছে। ফুরকান গাড়ি পার্ক করে বেনাফকে নিয়ে একটি মোটেলেই উঠেছে। রুমে ঢুকে বেনাফের ব্যাগপত্র রাখল। বেডের বিপরীতে রাখা সোফায় বসে পড়ল ফুরকান। বেনাফ এতক্ষণে দেখতে পেল ফুরকানের ক্ষতস্থানগুলো। আপনার তো বেশ লেগেছে, কি হয়েছে বলবেন? ফুরকান মাথা পেছনে এলিয়ে দিয়ে বলল, একজন পুলিশ আমাকে সন্দেহ করে পিছু নিয়েছিল। ওই মুহূর্তে গাড়িতে ফেরা নিরাপদ ছিল না, তাই উল্টো পথে পালিয়েছিলাম। সে আমাকে আঘাত করতে চেয়েছিল। এক পর্যায়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। বেনাফ ব্যাগ থেকে ছোট ফার্স্ট এইড বক্স বের করে দিল। ফুরকান একে একে জ্যাকেট শার্ট খুলে উদম শরীরে বিছানায় শুয়ে বলল, তুমিই লাগিয়ে দাও। বেনাফ অ্যান্টিসেপটিক আর ব্যান্ডেজ নিয়ে কাছে গেল। কাঁধে মলম লাগিয়ে বলল, ভালোই তো ছিলেন, কেন আমাকে আনতে গেলেন? ফুরকান কিছু বলল না। হাতের ব্যান্ডেজ করে বেনাফ তার পাশেই বসে রইল। নিন, ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ুন। বেনাফের হাত ধরে রাখল ফুরকান। চুপচাপ চেয়ে রইল কেবল। আমি কোথাও যাব না, আপনি ঘুমিয়ে পড়ুন। আমি যেতে দিবও না। বেনাফ তার পাশেই ফ্লোরে বসে পড়ল। হাত সরাতে চাইলে ফের শক্ত ভেজে আটকালো ফুরকান। চুমু দিয়ে বলল, তুমি আমাকে মনে করেছিলে? উত্তর না দিয়ে ফুরকানের চোখের দিকে তাকিয়ে ভাবল, কেন আমাকে এত ভালোবাসেন? আমি তো অসাধারণ কেউ নই। ফুরকান যেন চোখের ভাষা বুঝতে পেরে বলল, জানি না কিভাবে হয়ে গেছে। বেনাফ বলল, আমাকে এনে আবার নিজের জীবন ঝুঁকিতে ফেলেছেন আপনি। ফুরকান চোখ বুঝল দীর্ঘশ্বাস ফেলে। মিসেস সাফিয়া ভীষণ চিন্তিত। ঘরে যেই এসেছে, কফি শেষ করে কাপ রাখল টেবিলের উপর।
আমার মেয়েটাকে আবার নিয়ে গেল বুঝি? আপনি চিন্তা করবেন না, এবার ওর নিস্তার নেই। বারবার ওর ভাগ্য ভালো হবে না। সাফিয়া বলল, কিন্তু বেনাফকে বেশ স্বাভাবিক মনে হয়েছিল। ওর কথায় মনে হয়নি কোনো রকম বিপদে আছে। উল্টো আমায় বলেছে চিন্তা না করতে, সে ভালো আছে। কখন ফিরবে জানে না, তবে নিরাপদ আছে। জেইন কিছু ভাবল, তবে প্রকাশ করল না। তার মতে বেনাফ ও ফুরকানকে বিশ্বাস করে। হতে পারে কিছুটা পছন্দও করে। মনকে সান্ত্বনা সে অনেক আগেই দিয়েছে। বেনাফকে বহুবার নিজের মনের কথা ব্যক্ত করেও যখন নীরব প্রত্যাখ্যান পাচ্ছিল, তখনই বুঝতে পেরেছে ফুরকান ঠিক বলেছে, মাত্র কিছু দিনের ব্যবধানে সে হেরে গেছে। সকালের আলোক রশ্মি যখন জানালার কার্নিশ গলে গড়াগড়ি খাচ্ছে, স্নিগ্ধ মুখের মেয়েটি কিছু অনুভব করল। ঘুমন্ত চোখের বড় পাপড়িগুলোর নড়চড় দেখে ফুরকান বলল, আমি ব্যাকুল হয়ে গিয়েছিলাম তোমাকে এভাবে দেখার জন্যে। জানো, তোমাকে হারানোর ভয়ে আমি মৃত্যুকে ফাঁকি দিয়েছি। তারপরও কি বলবে, আমি আপনাকে ঘৃণা করি? বেনাফ চোখ খুলে দেখল ফুরকান তাকিয়ে আছে নির্নিমেষ দৃষ্টিতে তার দিকেই। আশ্চর্য হলো কিছুটা, কাল সে ফ্লোরেই শুয়ে পড়েছিল, কিন্তু এখন বিছানায়। হঠাৎ করেই বলল, আমি উঠব। ফুরকান বলল, ঠিক আছে। বেনাফ অনেকটা পালিয়েই বেড়াচ্ছে, ফুরকান এত কাছে ছিল সেটা ভাবতেই অজানা একটা লজ্জা ভর করছে মনে। পুরো দুদিন পর বেনাফকে নিয়ে নিচে নামলো ফুরকান, আবার গাড়িতে উঠে দূরের যাত্রায় রওনা দিল তারা। বেনাফ সামনে তাকিয়ে আছে ঠিক, কিন্তু তার মনে অনেক কথায় ঘুরপাক করছে। এই যেমন ফুরকান যেমনই হোক, কিন্তু তার জন্য যথেষ্ট কোমল আর যত্নশীল। ট্রাফিক জ্যামে পড়ে থেমে আছে গাড়ি। তবে ভাবনারা চলমান, কি হচ্ছে তার সাথে? গত দুদিন আগে যেন সব স্বাভাবিক ছিল, হঠাৎ করেই ফুরকান এসে কোন অজানা গন্তব্যে নিয়ে যাচ্ছে তাকে। একবার জিজ্ঞেসও করতে ইচ্ছে হচ্ছে না, আর কতটা বাকি এই পথের। আচ্ছা, এই পথটায় যদি তার ঘরবাড়ি হতো। কেন যেন এই প্রথমবার গন্তব্য থেকে পথটায় বেশি ভালো লাগছে। তবে কি সেও মানুষটি কে? হঠাৎ গিয়ারে রাখা হাতের উপর চেপে ধরল বেনাফ। ফুরকান চমকে তাকালো, দেখল মেয়েটির চেহারায় ভয় স্পষ্ট দৃশ্যমান। তার দৃষ্টি অনুসরণ করে দেখল সামনে পুলিশ চেকপোস্ট। ফুরকান আশ্বস্ত করে বলল, ভয় পেও না, কিছু হবে না। বেনাফ বলল, আপনি লুকিয়ে পড়ুন, আমি ওদের সামনে থাকব। ফুরকান হেসে বলল, আশেকুন তোমার পেছনে আমি লুকাবো? হতেই পারে না। কিন্তু? ঠোঁটে আঙুল চেপে বলল, স্বাভাবিক থাকার চেষ্টা কর, তোমার স্বামী এতটা অসহায় নয়। এসব সরকারি কর্মচারী আমাকে বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। তারপরও বেনাফ স্বস্তি পেল না যতক্ষণ তারা চেকপোস্ট পার করেনি। তবে ফুরকান ঠিক ছিল, পুলিশ তাদের বাধা দেয়নি। ঘণ্টাখানেক পর নীরবতা ভেঙে বেনাফ বলল, আপনি কিভাবে বেঁচে গেছেন? নিউজে তো বলেছিল। ফুরকান মৃদু হেসে বলল, সে অনেক লম্বা কাহিনী, শুধু এইটুকু বলবো, মারার মানুষ যেমন আছে ঠিক তেমনই বাঁচানোর মানুষও আছে। বেনাফ মৃদু স্বরে বলল, আল্লাহর নির্দেশ ব্যতিরেকে কোনো বিপদ আসে না, এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস করে তিনি তার অন্তরকে সৎপথ প্রদর্শন করেন। আল্লাহ সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত। আজ তাগাবুন 11। পরের দিন সকালে ফুরকান ঘুম থেকে জেগে বেনাফকে দেখতে পেল না। এক রাতের জন্য মোটেলে উঠেছে তারা। অস্থির হয়ে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও নেই। এরই মধ্যে দরজায় নখের শব্দ পড়লে তাড়াতাড়ি গিয়ে দেখে বেনাফ এসেছে। এক টানে জড়িয়ে ধরে বলল, কেন গেলে? কতটা ভয় পেয়েছি জানো? বেনাফ ও যেন তার পুষে রাখা আবেগ উন্মুক্ত করে দিল। বাহুডোর থেকে সরে এসে ফুরকানের হাত ধরে বসিয়ে বলল, আপনার জন্য মেডিসিন নিতে গিয়েছিলাম। বেনাফ তার কাঁধে মাথা রেখে বলল, আমি জানি আপনি আমার খেয়াল রাখবেন, ঠিকই খুঁজে নিবেন, তাই ভয় নেই। এই প্রথমবার এমন কথা শুনে ফুরকান প্রচণ্ড অবাক হল। বেনাফকে আবার জড়িয়ে ধরে বলল, আমি জানতাম তুমি আমাকে পছন্দ করো। বেনাফ ও শক্ত করে জড়িয়ে ধরল। হ্যাঁ আমি, কিন্তু আমার ভয় হচ্ছে অনেক। ফুরকান তার মাথায় হাত বুলাল, কেন? আমার কারণে যদি আবার আপনার? বেনাফের কথা থামিয়ে দিয়ে বলল, তুমি যখন আমার ছিলে না তখন আমি একাই সব লড়েছি, এর এখন তো তুমিও সাথে আছো, তাহলে ভেবে দেখ কতটা দূরে যাব আমরা। বেনাফ চোখের পানি মুছে মাথা নাড়ালো, হ্যাঁ, আমি আপনার সাথেই যেতে চাই। হোক সেটা যেখানেই। আগে অনুভূতি ছিল না, তাই ভয়ও ছিল না, আর এখন চাই না হারাতে। তাই হবে, চিন্তা করো না। 6 মাস পর মালয়েশিয়ার সমুদ্র পাড়ে বসে আছে বেনাফ।
ডাবের শ্বাস একের পর এক মুখে পুড়েই যাচ্ছে। পেছনে থেকে ফুরকান এসে জড়িয়ে ধরে বলল, আশেকুন তুমি কার সাথে প্রতিযোগিতা করছো? কপট রেগে গেল, নিজের সাথে। ফুরকান বেনাফের কানে কানে বলল, আচ্ছা তুমি কি একাই খাচ্ছ নাকি গোপনে আরো কেউ আছে? মানে? তোমার হাবভাব আমার ঠিক লাগছে না, কয়েকদিন ধরে বেশ উল্টো পাল্টা কাজ করছো তুমি। তাতে কি কোনো সমস্যা? একদম না, আমি তো আমার আশেকুনকে পেয়েই গেছি। সে ভালোবেসে যা দিবে তাই নেব। বেনা খিলখিল করে হাসল, তুমি খাবে ডাব? ফুরকান তার চুলে বিলি কেটে বলল, আশেকুন কোনোক্ষণে ভালোবেসেছি জানি না, তবে আমি ধন্য তোমাকে পেয়ে, পাল্টে গেছি পুরোদমে। বেনাফশা তার গায়ে হেলান দিয়ে বলল, আমার বোরিং জীবনকে মারাত্মক অ্যাডভেঞ্চার দিয়ে ভরে তুললে তুমি। তাই আমিও ধন্য। দুনিয়া কখনো মসৃণ হয় না, সমস্ত অনুকূল প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে এই ক্ষণস্থায়ী জীবনটা আসলেই সুন্দর। অতএব তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো, শুনো, আনুগত্য করো এবং ত্যাগ করো। এটা তোমাদের জন্যে কল্যাণকর। যারা মনের কার্পণ্য থেকে মুক্ত, তারাই সফলকাম। সূরা আত-তাগাবুন 16 সমাপ্ত।